হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লেকচারে। আমরা আজকে অষ্টম লেকচারে মোটামুটি ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলো সলভ করব। তারপর যদি আমরা আরেকটুখানি টাইম পাই তাহলে আমরা সিকিউ গুলো ডিল করার চেষ্টা করব। তো ষষ্ঠ অধ্যায়ের স্পেশালিটি হচ্ছে যে বুয়েট বা রুয়েট, ইভেন কুয়েট, যে ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলো আছে সেগুলো কোয়াইট খুবই ইজি, কিন্তু বরং সৃজনশীল প্রবলেমগুলো ইঞ্জিনিয়ারিং প্রবলেমগুলোর থেকে টাফ। মানে মেইনলি অ্যাডমিশন টাইমে এই অধ্যায় থেকে খুব খুব যে কঠিন কোনো প্রশ্ন আসলে দেয় না, একবারই একটা কোশ্চেন বুয়েটে দিয়েছিল। আমরা সেটা পর্যায়বৃত্ত ধর্ম পড়ার পরে তারপর সেটা ডিল করার চেষ্টা করব। সুরঙ্গের হ্যাঁ, সুরঙ্গের অঙ্কটা আমরা পর্যায়বৃত্ত ধর্মটা পড়ার পনেরো পরে ষোলো মনে হয়। হ্যাঁ, পড়ার পরে যদি আমরা করি তাহলে আমাদের কাছে একটু সহজ মনে হবে। সো বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো মোটামুটি বেশ সহজ। তো চলো আমরা একটা একটা করে তা শুরু ভাই, করি। সুরঙ্গের যে ম্যাথটার কথা বললেন ওইটা তো হচ্ছে আর এক ভাবেও করা আছে। অনেক ভাবেই করা যায়, কিন্তু মেইনলি ওখানে ওমেগার ভ্যালু বের করাটা বা কৌণিক ভ্যালু বের করার জন্য পর্যায়বৃত্তর আসলে ধর্মটা জানাটা নেসেসারি আর কি। ইকুয়েশন জানাটা নেসেসারি। তো ইকুয়েশন না জেনে আমরা কোনোভাবেই আসলে ঠিক মতো করতে পারবো না, বুঝছো? আচ্ছা, প্রথম প্রবলেম দেখো। প্রথম প্রবলেমটা দেখো পারো কিনা। সেটা আমাদের দিয়েছে কিসের, বুয়েটের প্রবলেম, তাই না? তাহলে দেখো আমাদের কি বলছে। বলছে যে 80 কেজি ওজনের একটা কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় স্থাপন করলে তা প্রতি 24 ঘন্টায় 2বার করে পর্যবেক্ষণ করবে। পৃথিবীর ব্যাসার্ধ এবং তার ভর দেওয়া আছে। তাহলে কি বের করা যাবে? হাইটটা আমাদের বের করতে হবে, তাই না? ভাই তাহলে 12 ঘন্টায় একবার না? তাহলে 12 ঘন্টায় একবার, মানে টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 12 গুণ 3600 এত সেকেন্ড। আর আমাদের সূত্র দেয়া আছে, কি সূত্র হচ্ছে, টি স্কোয়ার ইজিক্যাল টু, কি আছে, 4 পাই স্কোয়ার জিএম ভাগ r+h হোল স্কোয়ার, r+h হোল কিউব। এটা আমাদের সূত্র না? এটা ছিল আমাদের ধ্রুবক, মানে টি স্কোয়ার ভেরিজাস r কিউব। সেখানকার ধ্রুবককে, এখানকার যে ধ্রুবক, মানে টি স্কোয়ার ইজিক্যাল টু যদি k × r কিউব লিখি, তাহলে এই ধ্রুবকের যে মানটা ছিল, আমরা ওই যে কেপলারের সূত্র থেকে নিউটনের সূত্রতে যখন রূপান্তর করছিলাম তখন আমরা দেখছিলাম যে এই কে এর ভ্যালুটা কত, 4 পাই স্কোয়ার ভাগ জিএম। আমি একটু মনে করাই দিলাম আর কি। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কিসের ভ্যালু, এইচ এর ভ্যালু। এই পারাবা নাকি করে দিব? r+h=, হবে হচ্ছে আমাদের টি ভাই স্কোয়ার। এইচ এর ওই ডিরেক্ট জিএমটি যে স্কোয়ার সূত্র বাই ওটা বসে ফোর দিলে হবে পাই না? স্কোয়ার। একটু দাঁড়াও, একজন একজন, হ্যাঁ। ওই যে যে প্রশ্ন করলা, প্রশ্নটা কি করলা? এইচ এর ডিরেক্ট ভ্যালু মানে এইচ এর ডিরেক্ট যে সূত্র আছে ওটা বসে দিলে হবে না? কোন সূত্র বলো দেখি। এইচ এর যেটা কি বললেন? ডিরেক্ট, এইচ এর ডিরেক্ট এই এই সূত্রটা আর কি, মানে যেটা এখন এতক্ষণ ধরে করলাম আ- প্রমাণ। তুমি, হ্যাঁ হ্যাঁ তোমার হ্যাঁ। যদি মনে থাকে তাহলে অবশ্যই তুমি বসাই দিতে পারো, কোনো সমস্যা নাই। তোমার যদি মনে থাকে পুরো সূত্রটা অবশ্যই বসাই দিতে পারো। তাহলে এইচ এর ভ্যালু কত বের হয়? টি এর ভ্যালু আমরা জানি, জি এর ভ্যালু আমরা জানি, এম এর ভ্যালু দেওয়া আছে কি টনে। তাহলে 1 টন সমান কয় কেজি? 1 টন সমান কয় কেজি? 1000 কেজি, 1000। 1000 কেজি। তাহলে এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু হবে 6 × 10⁻21 এর সাথে আরো 3 যোগ হবে, তাহলে 24 কেজি। মানে এটা মনে হয় পৃথিবী দেয়া, তাই না? আর আমাদের কি বাকি, আর কিসের, আর কিছুরই মান লাগবে না, তাহলে বের করা যাবে না। তাহলে এইচ এর ভ্যালু কত হয় বলো, বের করো একজন। এত তো টাইম লাগার কথা না।
তাহলে কৃত্রিম উপগ্রহগুলো এই যে যে অরবিটে ঘুরতে থাকে, এতে কি ওদের কোনো আবার এক্সট্রা কোনো এনার্জি খরচ হয় বা কোনো জ্বালানি পোড়াতে হয়? না ভাই, তাহলে কেন্দ্র কিভাবে ঘুরে বলো তো? কেন্দ্র বিমুখী বলের কারণে। আর বাবা, কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র কেন্দ্রমুখী বিমুখী বলই তো আসলে নাই, আমি ভাই বললাম। স্মরণ তো হচ্ছে না। কি হচ্ছে না? স্মরণ। অ্যান্সার নেগেটিভ আসছে। নেগেটিভ মান তো অবশ্যই আসবে না, পজিটিভই আসবে। নেগেটিভ কেন হুম। আসবে? একটা সমস্যা হয়েছে ভাই, আটটা ওই সাইডে, আর আর মাইনাস হবে না। হ্যাঁ, আর আচ্ছা, আমরা হুম। একটু ভুল করছি তো, সরি। এইখানে আর মাইনাস হবে তাই না, এইটা মাইনাস আর হবে, সরি। এবার ঠিক হবে। আচ্ছা, আমি যে এই প্রশ্নটা জন্যই করছি। ভালো নেগেটিভ আসছে। হ্যাঁ, 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 কত আসছে মান? এখন কত আসছে মান? আচ্ছা, তার মাঝখানে বলেন, তার মাঝখানে আমি যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহকে আমরা নিক্ষেপ করলাম, নিক্ষেপ করে একটা অরবিট পর্যন্ত আমরা নিয়ে গেলাম। তারপর সেই কৃত্রিম উপগ্রহটা কি সবসময় সবসময় পৃথিবীকে পাক দিতে আছে না? তো এই 80 কেজির একটা ছোট্ট একটা কৃত্রিম উপগ্রহ, এর মধ্যে তার জ্বালানি নাই। তাহলে এই কৃত্রিম উপগ্রহ কিভাবে ঘুরতে থাকে? কোনো জ্বালানি বাদে কি পৃথিবীকে সে প্রদক্ষিণ করতে পারবে? তার কি এমজি কস এনার্জি? কি ফোর্স দিয়ে? এমজি কস থিটার, সাইন থিটার জন্য। এমজি সাইন থেটা কোথার থেকে আসলো রে বাবা? এটা আমি কেন্দ্রমুখী নিয়ে গেছি, সরি। আমার কথা হচ্ছে এই যে যে পৃথিবীকে পাক দিচ্ছে, এখানে কি এনার্জি খরচ হচ্ছে না? না, এনার্জি খরচ হচ্ছে না, পাক দিচ্ছে তাও এনার্জি খরচ হচ্ছে না। আহ, খরচ তো, মহাশূন্যে তো জড়তা থাকবে না নিউটনের সূত্র রাইট, মতে। রাইট, গুড। তার মানে কি জড়তার জন্য, গতি জড়তার জন্য, কৌণিক গতি জড়তার জন্য সে কি ঘুরতে থাকবে? কথা কি বোঝা গেছে? কিসের কারণে ঘুরতে থাকবে? ইনার্শিয়ার কারণে ঘুরতে থাকবে, কেননা সেখানে কোনো ফ্রিকশন নাই, সেখানে তাকে কেউ বিপরীত দিক থেকে বাধা দিচ্ছে না। তো সে অটোমেটিক কি হবে, কেন্দ্রমুখী বলের জন্য বা গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে, যেটা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতেছে, সেটার জন্য সে কি করতে থাকবে, ঘুরতে থাকবে। এখানে কোনো এনার্জি লসও ঘটবে না, আবার কি হবে না, কোনো এনার্জির নতুন করে উদ্ভবও ঘটবে না। কথা কি বুঝতে পারছো? এই জন্য সে স্টেবল ওয়েতে পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে। ক্লিয়ার? ভাই 1 টন সমান কত কেজি? 1 টন সমান 1000 কেজি। তাহলে এখন কত বের হইলো? এইচ এর ভ্যালু কত বের হইলো? 3263099.83। অনেক মানে বড় একটা আরো অনেক বড়, কিন্তু ভুল গেছে তো মনে হয়। বাকি কেউ সাইন্টিফিক। করছে? কত আসছে? পাওয়ারে নিয়ে আসলে। এই বাকি কেউ করছো? কত আসছে? ভাই যদি এটাকে মানে থ্রি থ্রি ওয়ান পয়েন্ট পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার 7। 3.2 × 10⁻⁷ আর বাকিদের? ভাই আমার নামছে 1.2 × 10⁻৯ সাইন্টিফিক নিলে। 10⁻৯। আর কার কি এসছে? এই জিনিস যদি ভুল যায় রে বাবা, তাহলে তো মান সম্মান সব শেষ। না, মান তো ঠিক আছে সব। আরে বাবারে, টি স্কয়ার, টি স্কয়ারের ভ্যালু কত এটা না? 12 × 3600, তাহলে 12 × 3600 মানে কত? 43,200। তাহলে 43,200 হোল স্কয়ার ইন্টু জি এর ভ্যালু কত, 6.673 ইন্টু 10⁻⁻11। আর এম এর ফাইভ ভ্যালু পয়েন্ট কত? 10 to the power 20, 10 to the power 6। হ্যাট, 5 পয়েন্ট আসবে কেন? আর এখানে ভাইয়া, কত আছে? আর দাঁড়াও, 4 পাই। আর এর উপর কত থাকবে? টু দি পাওয়ার 1/3 তাই 4 পাই মাইনাস হবে। আর 4 পাই, কি 4 পাই স্কয়ার না, তাহলে 4 পাই স্কয়ার, এই তো। এটার ভ্যালু কত আসছে? 1.4 × 10⁻11। কি? আরে না, এমন আসবে কেন? না ভাই, এটা আসে না তো। কত আসছে? ভাই R+8 মানে R+8 এটা কি মিটারে আসবে নাকি কিলোমিটারে? আরে বাবারে, মিটারে আসবে মিটারে না। আসবে, মিটারে আসবে, মিটারে এইখানে টি, আসবে। টি কোনটা ধরছেন? টি কোনটা হ্যাঁ ধরবো? ঠিক টি আছে। 12 ঘন্টা ধরবো। হ্যাঁ বারো হ্যাঁ গুণ ঠিক আছে। 3600। এটার মান আসার কথা হচ্ছে 20.24 টু ইন্টু পয়েন্ট জিরো টু ইন্টু 10 to the power 7। হ্যাঁ, এটা আসবে। এই এই তোমরা কিসের কুইজ দিবা বলো দেখি? তোমাদের তো ব্রেন খারাপ রে ভাই।
ক্যালকুলেটর টিপতে পারছো না? কিসের কুইজ দিবানি? একজন টেনশন কুইজ দিবা, কেউ আবার অর্ধ ইয়ার ফাইনাল দিবা, কি কুইজ হ্যাঁ দিবানি? ভাই, আসছে ওই যে 20 দশমিক ওইটা আসছে। এই বাইরে সময় পায়ের মধ্যে বাইরে আছে স্কোয়ার ক্যালকুলেটরে চিহ্ন। ক্যালকুলেটরে দেখবেন 4 3 2 এরকম করে বাটন আছে। সেই বাটন গুলো ঠিক মতো টিপতে হবে, বুঝতে পারছেন? জি চারের ভাইয়া। জায়গায় তো 6 টিপলে হবে না তো, চারের জায়গায় 4ই টিপতে হবে। এইরকম এরকম মিস্টেক করলে হয়? আচ্ছা, তারপর কি বলছে আমাদের? এটাও বুয়েটের ম্যাথ, 17 18 সালের। এটা কিন্তু ইনিশিয়াল খুবই এটাও 17 18 ছিল, আবার এটাও 17 18। মানে 17 18 সালে দুইটা রিটেন কোশ্চেন দিছিল, 20 মার্ক দিছিল এখান থেকে, বুঝছো? আসো কি বলছে দেখো। বলছে ভূপৃষ্ঠ হতে খাড়া উপরের দিকে একটি রকেটকে 5 কিলোমিটার/সেকেন্ড দ্রুতিতে উৎক্ষেপণ করা হলো। রকেটটি ঠিক ফিরবার মুহূর্তে ভূপৃষ্ঠে কত উচ্চতায় পৌঁছাবে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় পৌঁছাবে তা বের করো। পারবা? ভাই সেম সিস্টেম না, ওই মুক্তি বেগ দিয়ে করবো। মুক্তি বেগ দিয়ে কেমনে করবা? এটা কি মুক্তি বেগের সমান? এত বেগে নিক্ষেপ করে। ভাইয়া ওই যে বিভব শক্তি দিয়ে করবো, মোট অবশ্যই বিভব শক্তি। শক্তি দিয়ে করবা, গুড, বিভব শক্তি দিয়ে করবা। তার মানে কি, আমরা যখন উৎক্ষেপ করছি তখন তার বিভব মানে গতি শক্তি শুধুমাত্র আছে, সেটা কি 12 mv², রাইট? হুম হুম আর হুম। যখন সে কোনো একটা নির্দিষ্ট হাইটে যাবে, ধরো এটা পৃথিবী পৃষ্ঠ, এখান থেকে তুমি নিক্ষেপ করছো, এই সবাই একটু খুব সিরিয়াস মোডে ম্যাথ গুলো দেখো, বুঝছো? খুবই সিরিয়াস মোডে ম্যাথ গুলো দেখো। তাহলে এই যে যেই একটা রকেট ধরো এখান থেকে তুমি উৎক্ষেপণ করছো, যখন তুমি উৎক্ষেপণ করছো তখন অনলি এখানে কি এনার্জি আছে? কাইনেটিক এনার্জি। কি আছে? কাইনেটিক এনার্জি। আমার মনে হয় ষষ্ঠ অধ্যায়ের উপর আরেকটা ম্যাথমেটিক্যাল ক্লাস নেওয়ার দরকার। আমরা সপ্তম অধ্যায় শুরু করি, তার মাঝখানে অবশ্যই অবশ্যই আমি আরেকটা লেকচার নিব, হ্যাঁ, ষষ্ঠ অধ্যায়ের এই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভের জন্য। তোমার ভাই এটা আপনি রেকর্ড করে দেন, কোনটা? ওই যে রেকর্ড করব আমরা না, যেটা কথা বলতেছি। রেকর্ড করব না, লাইভ ক্লাসে নিব, নাহলে তোমাদের এই ব্রেন একটু হ্যাং হয়ে থাকে। যদি তোমরা 1 থেকে 6 অধ্যায়ের উপর সম্পূর্ণরূপে পারদর্শী হও, আর অলরেডি তো দশম অধ্যায় নিছি, আই থিঙ্ক দশম অধ্যায়ে কোনো প্রবলেম থাকার কথা না। দশম অধ্যায়ে আমি খুবই ভালো মতো নিছি, আমার যতটুকু মনে হয়। মানে জি প্রেসার ভাই। কি, প্রেসার কিভাবে কাজ করে, সিলিন্ডার কেমনে কাজ করে, খুব দারুণ ভাবে আমি দশম অধ্যায় নিছি। তো এই 7টা অধ্যায় যদি তুমি পারদর্শী হও, তোমার A+ নিশ্চিত। A+ও নিশ্চিত তোমার ভার, আমি যে যতটুকু করাইছি, আর তুমি যদি সেলুসারের MCQ প্রবলেম আর শর্ট কোশ্চেন ACQ সলভ করতে পারো, ভাই তুমি ভার্সিটিতেও চান্স পাবে, আমি নিশ্চিত দিলাম। মানে অন্তত ফার্স্ট পেপারের ব্যাকআপ আর কি, ফার্স্ট পেপারটা তুমি পুরোপুরি পারবা। এই 7টা চ্যাপ্টার খুব ভালো মতো করতে হবে, এই 7টা চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। এই 7টা চ্যাপ্টার খুব ভালো মতো করতে হবে। তো সেটা যদি তুমি পারো তাহলে তোমার জন্য একদম খুবই সুন্দর ভাবে তুমি তোমার এইচএসসি বের করে আনতে পারবা। আচ্ছা যাই হোক, তাহলে কোন একটা বস্তুকে ধরো নিক্ষেপ করা হলো, সেটা কত? 5 কিলোমিটার/সেকেন্ডে। তাহলে এখানে শুধুমাত্র তার কি আছে? কাইনেটিক এনার্জি। যখন সে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে তখন কি তার কোনো কাইনেটিক এনার্জি থাকবে নাকি পটেনশিয়াল এনার্জি থাকবে? অবভিয়াসলি পোটেনশিয়াল অবভিয়াসলি এনার্জি। শুধুমাত্র পটেনশিয়াল এনার্জি থাকবে। তাহলে পটেনশিয়াল যে এনার্জিতে রূপান্তর হইলো, এই পটেনশিয়াল এনার্জি আসলো কোথা থেকে? কাইনেটিক এনার্জি থেকেই তো আসলো। কাইনেটিক এনার্জিটাই ধীরে ধীরে রূপান্তর হতে হতে কি পটেনশিয়াল এনার্জিতে পরিণত হয়েছে, বিভব শক্তিতে পরিণত হয়েছে। গতি শক্তিটা বিভব শক্তিতে পরিণত হয়েছে। তাহলে কতটুকু উচ্চতায় যায় পরিণত হয়েছে? এই যে উচ্চতায় যায় পরিণত হয়েছে। তাহলে এই জায়গাকার যেই গতি শক্তি আর এইখানকার যেই পটেনশিয়াল এনার্জি, দুইটা কি সেম হবে না? দুইটা কি সেম হুম, হবে না? এটা সেম হবে। তাহলে আমরা হুম। এমনিতে ইন জেনারেল পঞ্চম অধ্যায়ে সেম ম্যাথ করে আসছিলাম, ½ mv² = mgh। জি ভাই। সেম ম্যাথ আমরা করে আসছি পঞ্চম অধ্যায়ে। কিন্তু আমরা এখানে ডিরেক্টলি কেন এমজিএইচ ইউজ করতে পারতেছি না? কেননা জি ইটসেলফ চেঞ্জ হয়ে যাচ্ছে, জিটা নিজেই জি ভাই। ভেরিয়েবল হয়ে যাচ্ছে অনেক হাইটের জন্য। এই জন্য আমরা কি করব, সেখানে জাস্ট ইন্টিগ্রেশন আকারে লিখবো। কি ইন্টিগ্রেশন আকারে লিখবো? সেম জিনিস F × R, অর্থাৎ পটেনশিয়াল এনার্জি কি হবে? F × dr বা F × dx অথবা F × dh, যা ইচ্ছা তাই। তাহলে সেখানে আমরা কি লিখতে পারবো যে আমাদের এখানে এফ এর মান কত? এফ এর মান হচ্ছে gmm/r² ইন্টু dr ধরো দিলাম। আর কতটুকু কোথা থেকে কোন পর্যন্ত গেছে? গেছে হচ্ছে আর থেকে, ধরো আর থেকে গেছে হচ্ছে
এইচ পর্যন্ত। কেন আর থেকে এইচ পর্যন্ত? ভাই এটা তো একটা পৃথিবী, এটা তো একটা পৃথিবী। তাহলে বল কি মাঝখান থেকে কাজ করতে পারে? না, বলটা কাজ করবে কোথার থেকে? অবশ্যই অবশ্যই কেন্দ্র থেকে। তাহলে আমার প্রথমে যেই ডিস্টেন্সে ছিল সেটাকে আমি কি বলবো? আর ডিস্টেন্স। আর পরবর্তীতে যেই ডিস্টেন্সে গেল তাহলে সেটা কি হবে? আর প্লাস এইচ ডিস্টেন্স না? মানে এই এইচ মানে কিন্তু আর প্লাস এইচ। আচ্ছা, এখানে ধরো ছোট হাতের এইচ না দিয়ে বড় হাতের এইচ দিই, তাহলে এই এইচ মানে কি? আর প্লাস এইচ। অর্থাৎ আমাকে লিমিটটা বসাইতে হবে কি, তো কোথার থেকে? লিমিটটা বসাতে হবে কেন্দ্র থেকে। এই মনে থাকবে? লিমিটটা বসাতে হবে কোথার থেকে? কেন্দ্র থেকে। তাহলে আমি যদি বসাই তাহলে এতটুকুর জন্য যে পটেনশিয়াল এনার্জি সেটা আমরা পেয়ে যাব। অর্থাৎ আর থেকে শুরু করে আর প্লাস এইচ পর্যন্ত যেই পরিমাণ পটেনশিয়াল এনার্জি আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটা এখন সলভ করবো কেমনে? এখানে আছে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার রাখলাম। এখানকার ধ্রুবক গুলোকে আমি বাইরে নিয়ে আসি, সেগুলো কি জি এম ইন্টু এম। আর এখানে আমাদের থাকবে কি আর ইন্টু বড় হাতের এই স্তর দিলাম, 1/r² ইন্টু ডিআর বসাইলাম। তাহলে এম এম দুইটাই হচ্ছে কাটা, তাহলে হাফ অফ ভি স্কোয়ার ইজিক্যাল টু কি হবে? জি ইন্টু এম ইন্টু ইন্টিগ্রেশন করলে কি হবে? ইন্টিগ্রেশন করলে -1/r ইন্টু আর এখানে এখানে হচ্ছে এইচ। তাহলে এটাকে যদি তুমি করো তাহলে জি ইন্টু এম ইন্টু, প্রথমে তুমি কি দিবা? এখানে প্রথমে লোয়ার লিমিট দাও, তাহলে তোমার জন্য সুবিধা। তাহলে 1/r মাইনাস ভাই ওয়ান আপার ভাগ লিমিট আর প্লাস এইচ হবে না? আর প্লাস এইচটাকেই আমরা বড় হাতের এইচ দ্বারা পরিণত করছি, এই যে লিখছি তো। ও আচ্ছা। অথবা এখানে বড় হাতের এইচ বসাও, অথবা এই এইচটাকে বদলায় তুমি এখানে আর প্লাস এইচ লিখো, হলো একই বিষয়। ঠিক আছে, দিলাম আর প্লাস এইচ দিলাম, ছোট হাতের এইচ দিলাম। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে ভি ইজিক্যাল টু কি হবে? ভি ইজিক্যাল টু আমাদের হবে হচ্ছে জিএম ইন্টু 1/r মাইনাস 1/r প্লাস এইচ, এটার উপর রুট ওভার 2 ইন্টু এটার উপর রুট ওভার। তাহলে এটা হচ্ছে কি ভি এর ফর্মুলা, এটা কি ভি এর ফর্মুলা। আর আমাকে এখন বের করতে বলছে কি এইচ এর মান কত? আমাকে তো এখন ভি বের করতে বলে নাই, কি বের করতে বলছে? এইচ এর ফর্মুলা কত? তাহলে এইচ এর ফর্মুলা কত হবে? এইচ এর ফর্মুলা হবে এখানে হাফ ভি স্কোয়ার ইজিক্যাল টু জিএম ইন্টু, এটা ছিল জিএম ইন্টু 1/r মাইনাস 1/r প্লাস এইচ ছিল। এখান থেকে আমার এইচ এর মানটা বের করতে হবে। তাহলে আমি বলতে পারি 1/r মাইনাস 1/r প্লাস এইচ ইজিক্যাল টু হচ্ছে ভি স্কোয়ার ভাগ 2gm, রাইট? তাহলে আমাকে এখানে বের করতে হবে কি 1/r প্লাস এইচ এর মান, তাই না? তাহলে আমি কিভাবে বের করবো এখান থেকে? আচ্ছা, একজন মনে হয় বের করছে না? আচ্ছা, বের করছে তো মনে হয় ভুল বের করছো। আচ্ছা যাই হোক, এবার আমাদের কি বের করতে হবে? আর প্লাস এইচ এর এখান থেকে এইচ এর মান বের করতে হবে। তাহলে 1+r+h ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে 1/r মাইনাস ভি স্কোয়ার ভাগ 2gm। তাহলে আমরা এটাকে যদি উল্টায় দিই তাহলে হবে আর প্লাস এইচ ইজিক্যাল টু 1/r মাইনাস ভাই ভি স্কোয়ার। ভাই হ্যাঁ এইচ বলো। এর মান আসছে 1.59 ইন্টু 10⁶। আচ্ছা, দেখতেছি দেখতেছি। আর এইচ এর ভ্যালু কত আসবে? এটার মাইনাস 1/r মাইনাস ভি স্কোয়ার ভাগ 2gm ইনভার্স 1 মাইনাস হচ্ছে আমাদের আর। তাহলে এইচ এর ভ্যালু কত আসে? যে একজন যে বের করলা কত আসছে বললা? 1.59 ইন্টু 10⁶। তাহলে 1.59 ইন্টু 10⁶। এত কি আসবে? মিটার। এই বাকিরা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? বাকি যারা আছো তারা কি বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। তাহলে পারা যাবে, আশা করি পারা যাবে। কেন করলাম, কিভাবে করলাম, আশা করি সবগুলোই পারা যাবে। আচ্ছা, তোমাদের একটা প্রশ্ন করি, বলো দেখি, এখানে যদি এনজিএইচ ধরে করতাম তাহলে এইচ এর মান বেশি আসতো নাকি কম আসতো? জি ভাই। যদি আমি হাফ এমভি স্কোয়ার ইজিক্যাল টু এমজিএইচ ধরে করতাম তাহলে কি এইচ এর মান বেশি আসতো নাকি কম আসতো? বেশি আসতো না? বেশি আসতো। কেন বেশি বেশি। আসতো? কারণ এটা তো আমি সম্পূর্ণ ইয়া দিয়ে নিছি।
ভাই আর বাদ চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর বার ওই তো ওইটার জন্যই। আর তো বাদ যায় নাই রে বাবা, এখানেও কিন্তু আর বাদ যায় নাই, এখানে আর বাদ যায় নাই, এখানেও ভাইয়া ওটা এমজিএইচ ধরেই করছো। দেখো, শোনো, এখানেও এমজিএইচ ধরেই করছো। তুমি কিন্তু লিমিট দিছো আর থেকে শুরু, মানে এখান থেকে স্টার্ট, আর শেষ কোথায়? আর প্লাস এইচ এ। সো এখানে তুমি পরিভ্রমণ করছো এইচ উচ্চতা পর্যন্তই, এখানে তুমি এইচ উচ্চতা পর্যন্তই পরিভ্রমণ করছো, তুমি কেন্দ্র থেকে কিন্তু ধরো নাই, কেন্দ্র থেকে বিভব শক্তি ধরো নাই, বিভব শক্তির চেঞ্জটা তুমি পৃষ্ঠ থেকেই ধরছো। কথা কি বুঝছো? হ্যাঁ, কিন্তু তারপরেও তুমি কেন লিমিট, লোয়ার লিমিট কেন তুমি এইটা দিলা না? লোয়ার লিমিট এখানে জিরো, আর আপার লিমিট কেন এইচ বসাইলা না? রাইট? জি এর কারণে মানে। আমি আমি শেষ করি। ধরো তুমি এখানে এইটার বদলে, এই পুরো জিনিসটার বদলে, এই জিনিসটার বদলে, এই পুরো জিনিসটার বদলে এটা কি লিখতে পারতা? এগুলো একটু ক্লিয়ার হওয়া দরকার, হ্যাঁ। হাফ এমভি স্কয়ার ইজ ইকাল টু, আমি বসাইলাম কি, ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ জি এম এম ভাগ আর স্কয়ার ইন্টু ডিআর। এটাই তো ছিল, যে এটা হচ্ছে আমাদের পৃথিবী ধরলাম, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, এই পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতা পর্যন্ত সে পরিভ্রমণ করছে। কথা কি ঠিক আছে নাকি ভুল আছে? ঠিক আছে। তো আমরা এখানে লিমিটটা কি দিলাম? আমরা লিমিটটা দিলাম হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে এইটার ডিস্টেন্স হচ্ছে কত, আর, আর এইটার ডিস্টেন্স কত, আর প্লাস এইচ। তাহলে এখানে আমাদের লিমিটটা কত ছিল? আর থেকে শুরু করে আর প্লাস এইচ। আমরা কি এইটা দিতে পারতাম, যে হাফ এমভি স্কয়ার ইজ ইকাল টু, আমরা ধরলাম এইটা জিরো বিন্দু আর এইটা এইচ বিন্দু, সেই হিসাবে এখান থেকে জিরো, এখান থেকে এইচ, জি এম এম ভাগ আর স্কয়ার, এটা কি বসাইতে পারতাম? এই 2 নাম্বারটা কি বসাইতে পারতাম? না ভাই, কারণ আমার ওইটাও কাউন্ট হবে না। কোনটাকে কাউন্ট করতে হবে? একদম আমি স্পেসিফিক কারণ বলবা, না ভাই হ্যান ত্যান ঘুরায় পেঁচায় না, স্পেসিফিক কারণ, যে ভাই এই কারণে বসাতে পারবো না। কারণ ভাই, যদি ভাই আমি ওখানে মূল একজন, শুরু করি, ওই আগে আরে মাসুম বলনি। হ্যাঁ বলো। মূল ওই শূন্য বলতে বোঝাবে একদম মূল বিন্দু থেকে শুরু করে, আর বলতে বোঝাচ্ছে একদম পৃথিবীর পৃষ্ঠ থেকে শুরু করে, এর জন্য আমরা ওইটা নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, তোমার কথা বুঝলাম। আর গোলাম কিবরিয়া? ভাই আমরা এখানে আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি না, আচ্ছা, ও এই যে, এই ও কারণে। ঠিক কথা বলছে, গুড, ও ঠিক কথা বলছে। আমরা এখানে ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে? আর এর সাপেক্ষে। যখন আমি ইন্টিগ্রেশন করতেছি আর এর সাপেক্ষে, যখন আমি ইন্টিগ্রেশন করতেছি আর এর সাপেক্ষে, সো আর এর সাপেক্ষে মূল বিন্দু কোনটা? আর এর সাপেক্ষে মূল বিন্দু হচ্ছে পৃথিবী। সো তুমি এইখান থেকে এইখানে লিমিট বসাও, কোনো সমস্যা নাই, কিন্তু মূল বিন্দু তোমাকে কোনটা ধরতে হবে? যেখানে আর এর ভ্যালু আসলে জিরো, মানে আর এর ভ্যালু জিরো হলে যেখানে ফোর্সের ভ্যালু জিরো। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ লিমিটিং ফ্যাক্টর তুমি যেখান থেকে ইচ্ছা সেখানে বসাইতে পারো, কিন্তু মূল বিন্দুকে ইচ্ছা করে তুমি শিফট করতে পারবা না। আর এর জন্য মূল বিন্দু কোথায়? পৃথিবীর কেন্দ্রে। কেন আর এর জন্য মূল বিন্দু পৃথিবীর কেন্দ্রে? কেননা সেখানে ফোর্সের মান জিরো। কথা কি বুঝতে পারছো? কেননা অলরেডি এফ, যেটা বল, সেটা কি ইজ এ ফাংশন অফ আর না? এফ ফোর্স, ফোর্সটা কি ইজ এ ফাংশন অফ আর না? জি ভাই। যেখানে ফোর্সটা কি, ফোর্সটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর আরটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইগুলো বুঝতে হবে, বুঝছো? এইগুলোই বুঝার জিনিস। এটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে অরিজিন কোনটা হবে? অরিজিন সেটাই হবে যেখানে এক্স এর ভ্যালু জিরোর জন্য ওয়াই এর ভ্যালু জিরো হয়। অর্থাৎ যেখানে আর এর ভ্যালু জিরোর জন্য ফোর্সের ভ্যালু কোনটা হবে? জিরো হবে। কথা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? কি ভাই? এই জন্য অরিজিনকে তুমি ইচ্ছা মতো শিফট করে এখানে জিরো বিন্দু ধরে এখানে এইচ বিন্দু ধরতে পারবা না। হ্যাঁ, তুমি এতটুকুর মধ্যেই ইন্টিগ্রেশন করো, কিন্তু তোমার লিমিট কি হবে? আর থেকে শুরু করে আর প্লাস এইচ পর্যন্ত। এম আই ক্লিয়ার? এই ক্লিয়ার? ইন্টিগ্রেশনের লিমিট বসানোর বেসিক রুল ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এতটুকু যদি বুঝতে পারো তাহলে খুবই গুড। এই জন্য এখানে ভুলেও কিন্তু কখনো, আমরা মনে হয় একটা ম্যাথের ক্ষেত্রে এই ভুলটা করছিলাম এর আগে, এই ষষ্ঠ অধ্যায়ের মাঝখানে মনে হয় একটা ম্যাথের ক্ষেত্রে আমি নিজেই এই ভুলটা করছিলাম। তাহলে এমন ভুল কিন্তু করা যাবে ভাই না, ওই যে তারার লিমিটিং। ম্যাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো তখন হচ্ছে আমাদের লিমিটিং ফ্যাক্টরটা খুবই গুরুত্বের সাথে এখানে দেখতে হবে। আচ্ছা আসো তাহলে নেক্সট ম্যাথটাও হচ্ছে বুয়েটের 16-17 সালের। তাহলে দেখতেছো যে পরপর বেশ কিছু ম্যাথ আসছে পরপর সালে, তাই না? আবার 14-15তেও আরেকটা ম্যাথ আসছে। তাহলে এটা দেখো কি বলছে। একটা সুষম গোলকের ভর দেওয়া আছে এত কেজি এবং তার ব্যাসার্ধ দেওয়া আছে এতটুকু। গোলক কর্তৃক গোলকের কেন্দ্র হতে 0.5 মিটার দূরে অবস্থিত M1 একটি কণার উপর মহাকর্ষ বলের মান কত? আচ্ছা, M1 ভরের কণার উপর যদি আমাকে মহাকর্ষ বলের মান বের করতে বলে, তাহলে আমি কি কোনো মতে প্রাবল্য বের করে তারপর সেটার সাথে M1 গুণ করে দিলেই হয়ে গেল না? জি ভাই। হ্যাঁ, এক ভাই কেজি বুঝি ভরের। নাই। আমি বললাম M1 জি ভাইয়া। ভরের উপর যদি বলের মান বের করতে বলে, তাহলে আমি প্রাবল্য বের করলাম, সেই প্রাবল্যকে M1 দ্বারা গুণ করে দিলাম। প্রাবল্য গুণ ভর, তাহলেই তো বল। বুঝো না? জি ভাই। M1টা প্রথমে এক হ্যাঁ। কেজি ধরে নিলাম, তাহলে কি প্রাবল্য বের হয়ে গেল। এখন এটা ইচ্ছা, এটা ইচ্ছা, এটা ইচ্ছা, ঠিক আছে, এটা আচ্ছা কি ভাই, ইচ্ছা। হ্যাঁ বলো। এখানে তো জি এর পরিবর্তন হচ্ছে তাই না? এখানে এখানে জি এর ভাই মহাকর্ষ প্রাবল্য মানেই কিন্তু অভিকর্ষ ত্বরণ। এটা মনে রাখবা। এটা দেখবা যে এনডিসির কুইজেও দিয়ে দিবে, সেন্ট জোসেফের কলেজেও দিবে, ঢাকা কলেজেও দিতে পারে। ভালো ভালো রিনাউন্ড স্কুলে একটু পেঁচায় দেয় এবং এনডিসিতে একবার এটা পেঁচায় দিছেও। সেটা কি অভিকর্ষ ত্বরণ আর তোমার মহাকর্ষ প্রাবল্য, এই দুইটা কি একই জিনিস না? অভিকর্ষ প্রাবল্য, সরি, হ্যাঁ। অভিকর্ষ প্রাবল্য, অভিকর্ষ প্রাবল্য কিন্তু একই জিনিস। তো এখানে মেনলি ওই বিন্দুতে তুমি যদি জি এর মান বের করতে পারো, তাহলে তো এমজি করে দিলেই হয়ে গেল। মানে তাহলে ভাই কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি ই এর ভ্যালু বের করো, জিএম ভাগ আর স্কোয়ার। এর মান বের করতে হবে, হ্যাঁ, GM/r²। জিএম ভাগ আর স্কোয়ার, কিন্তু এখানে কি এম চেঞ্জ হয়ে যাচ্ছে না? কেননা 1 মিটার ব্যাসার্ধ আর তুমি ঢুকে গেছো কত, 0.5। তাহলে এম এর ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে তোমার ফর্মুলাটা কি আনতে হবে, জি ইন্টু 4/3 ফোর অফ বাই থ্রি পাই আর কিউব ইন্টু রো ভাগ আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার এখানে কাটা, আর কিউব এখানে কাটা, থাকবে কি 4/3 অফ জি ইন্টু, সরি, 4/3 অফ জি ইন্টু রো ইন্টু পাই ইন্টু আর। কথা কি ঠিক আছে না ভুল আছে? ভাই আর ম্যাথটা আমার মানে তো কি, বলো বলো। ঠিক আছে। একটু একটু শুন। কনফিউশন লাগছে, আচ্ছা কনফিউশন আমি ক্লিয়ার করে দিচ্ছি। বলতেছি প্রাবল্যের সূত্র কি, জিএম ভাগ আর স্কোয়ার। জি ভাই। হ্যাঁ। এখন কাহিনী হচ্ছে যে আমাদের কেসটা কেমন ঘটছে একটু যদি মনে করায় দিই, তাহলে এইটা হচ্ছে সেই গোলক। এই গোলকের ভিতরে আমরা ঢুকে গেছি। মানে গোলকটা হচ্ছে কত, 1 মিটার ব্যাসার্ধের। আর তুমি ঢুকে গেছো কতটুকু, তুমি ঢুকে গেছো হচ্ছে কেন্দ্র হতে 0.5 মিটার, এতটুকু ডিস্টেন্স। এই বিন্দুতে তুমি এখন ফোর্সের মান বা প্রাবল্যের মান বের করতেছো। তাহলে দেখো এই বিন্দুতে কি সম্পূর্ণ ভর কার্যকরী হবে? কার্যকরী হবে কতটুকু, এতটুকুর ভর না? অর্থাৎ এতটুকু বল, ভর, মানে ভর শুধুমাত্র তাকে আকর্ষণ করতে পারবে। হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে কি বসাবো, যে তোমার যেহেতু এই পুটা একটা সুষম গোলক, বলছেই সুষম গোলক, সুষম মানে কি, তার রো এর মান কনস্ট্যান্ট, ঘনত্বের মান কনস্ট্যান্ট, সব জায়গায় ভর সেম ভাবে ডিস্ট্রিবিউটেড, সুষম মানেই তো তাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করলাম, সেটাকে এমটাকে একটু ভেঙে লিখলাম, এম সমান সমান কি রো ইন্টু ভি। তাহলে এটা যেহেতু গোলক, তাহলে কি হবে, ভি এর মান হচ্ছে 4/3 অফ পাই আর কিউব। আমরা এই এই জিনিস কোথায় আনবো, যেখানেই আমরা দেখবো ভর পরিবর্তন হয়ে যাচ্ছে আর সুষম গোলক আছে, সেখানেই আমরা এম কে এরকম ভেঙে লিখতে পারবো। তাহলে সেই অনুসারে আমরা এটাকে লিখলাম এবং পাইলাম 4/3 জি রো পাই ইন্টু আর। এখন এই আর মানে কি, আর মানে হচ্ছে কেন্দ্র হতে দূরত্ব। কিন্তু ভাই এখানে তো, ভাই জিরো পয়েন্ট এখানে তো ফাইভ আবার রো এর মান দেওয়া নাই। রো এর মান দেওয়া নাই, তাই তো? কেন বের করে নিব, এখানে রো ব্যাসার্ধ এর, দেওয়া আছে। রো ভর এর ভাই, হুম, গোলকের ভর আর ব্যাসার্ধ তো দেওয়া আছে। ভর থেকে আবার বের করে নিতে হবে। হ্যাঁ, করলাম, সমস্যা নেই। তাহলে এখানে আমরা সূত্রটাকে ওইভাবে লিখতে পারি না? কিভাবে লিখতে পারি বলেন দেখি। এম বাই ভি আকারে, আমরা রো এর লিখতে পারি, জায়গায়। আমরা লিখতে পারি এম, এম ইজিক্যাল টু রো ভি আকারেও আমরা লিখতে পারি।
সরি, এম আকারে আমরা লিখতে পারি, কিন্তু সেটা আরো বেশি কমপ্লেক্স হয়ে যাবে, বুঝছেন? সেটা আরো বেশি কমপ্লেক্স হয়ে যাবে, সেটা আরো বেশি গ্যাঞ্জাম তৈরি করবে, ওটা আরো বেশি কি করবে, গ্যাঞ্জাম তৈরি করবে। তাহলে এম এর ভ্যালুটা আমরা সুন্দর মতো এখানে বসাইতে পারি যে এম ইজিক্যাল টু কি, 4/3 অফ পাই আর কিউব না, পাই আর কিউব ইন্টু রো না, এমন তো, জি জি তাই ভাই। না? আমরা আরেকটা কাজও জি করতে ভাইয়া। পারি, আমরা আরেকটা কাজও করতে পারি। দেখেন 4/3 ইন্টু রো, এইগুলো কি সবগুলোই কি কনস্ট্যান্ট না? অর্থাৎ এম ভেরিজাস কি আর কিউব না? হ্যাঁ তাহলে আমাদের এখন জি ভাই। বের করার দরকার কি, হ্যাঁ এই জিরো হ্যাঁ পয়েন্ট ফাইভ এর জন্য এম এর মান। তাহলে আমরা ধরলাম এম অফ 0.5 ভাগ এম অফ 1। এখন আছে কত, 1 মিটার ব্যাসার্ধের জন্য এটা গোলকের ভর। তাহলে এম অফ 1 বসাইলাম, ইজিক্যাল টু কি হবে, আর অফ 0.5 বাই আর অফ 1 এত হোল কিউব। তাহলে আমাদের কি হবে, এম অফ 0.5 অর্থাৎ 0.5 ব্যাসার্ধের গোলকের ভর কত, সেটা কত হবে, 0.5 ভাগ 1 টু দি পাওয়ার হোল কিউব ইন্টু এম ওয়ান এর ভ্যালু কত, 10⁴। তাহলে এতটুকু গোলকের, অর্থাৎ এতটুকু গোলকের 0.5 ব্যাসার্ধের গোলকের ভর কত হয়? ওই তো পাই গেলাম কত হবে? এটা করো, ওই 1250। ক্যালকুলেটর বসাও। এটা 1250 কেজি আসে। এটা কি হ্যাঁ হ্যাঁ 1250 কেজি আসে? তাহলে 1250 কেজি, তখন আর আমাদের এত রোটো বসানোর দরকার নাই। তখন আমরা ডিরেক্ট কি করতে পারবো, এম বসাই দিতে পারবো। এখন আমরা ডিরেক্টলি এম বসাই ভাইয়া দিতে পারবো। এটুকু আরেকবার বলবেন, এই যে এটুকু আরেকবার বলবেন, এম আচ্ছা আচ্ছা সমানুপাতিক আর কিউবের পর থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা বলছি। আর এখানে কি হবে, আর স্কয়ার, আমরা বলছি 0.5, এখানে কি হবে, হোল স্কয়ার, তাই তো? এটা হবে 0.5 হোল স্কয়ার। ভাই এক হবে না? কোনটা এক হবে, এটা কেন এক হবে, এটা তো তুমি বের করতেছো এই বিন্দুর প্রাবল্য। তাহলে এর আশেপাশের ভর ইন্টু এটা তো এতটুকু কেন্দ্র থেকে দূরত্ব। দূরত্ব। কথা কি বুঝছো, কেন্দ্র থেকে এই বিন্দুর দূরত্ব, যেই বিন্দুতে তুমি প্রাবল্য নির্ণয় করতেছো। তুমি তো 0.5 মিটার দূরে প্রাবল্য নির্ণয় করতেছো। তাহলে আর এর ভ্যালু কেন 1 হবে? ও আচ্ছা, আচ্ছা, এটা টেন টু দি বুঝছি পাওয়ার ভাই। ফোর না, সরি, এটা তো এম এর ভ্যালু কেবল আমরা বের করলাম, সেটা কত, 1250। আচ্ছা, আমরা বললাম যে ভাই এখানে আমাদের তো মেইনলি এম এর ভ্যালুটা দরকার, অর্থাৎ 0.5 ব্যাসার্ধের গোলকের আসলে ভর কত সেটা দরকার। তাহলে আমাদের দেয়া আছে 1 মিটার গোলকের ব্যাসার্ধের ভর, ভর কত, 10⁴ কেজি। তাহলে আমার দরকার কত, 0.5 মিটার গোলকের ব্যাসার্ধের ভর কত। তাহলে আমি কি করলাম, সমানুপাতিক দিয়ে হিসাব করলাম যে এম 0.5 ভাগ এম 1 ইজিক্যাল টু আর অফ 0.5 অফ আর 1। তাহলে সেখান থেকে এম অফ 0.5 হবে কি, 0.5 ভাগ 1 হোল কিউব ইন্টু 10⁴। তার মানে কি, 0.5 মিটার ব্যাসার্ধের গোলকের ভর কত, 1250। 1250। এবার কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ও, তারপর ভাই আগের মতো ওই রকম জিএম বা জিএম জিএম বা ভাগ গাড়ি জেএম বা কার স্কয়ার বসালাম, সেখানে আমরা কি আর এর ভ্যালু বসবে 0.5, আর এম এর ভ্যালু এখন কত বসবে, এই 0.5 গোলকের যতটুকু আমার ভর ততটুকু। ঘনত্ব সূত্র দিয়ে পারলো তো একটা হইতো না? একই হতো, কিন্তু ঘনত্ব বের করা লাগতো এই আর কি, একটু বড় হইতো, ওই যে উনি যেটা বললো যে একটু বড় হইতো, বাট সমস্যা একই কি? হতো। ঠিক এক, আছে। হ্যাঁ, আমরা আলাদাভাবে শিখলাম। তুমি ঘনত্ব দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই। আবার ঘনত্বের সমানুপাত দিয়েও করতে পারো, আরো ছোট করা যায়, সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই, একই রকম ওকে। আসবে। তাহলে আর আমাদের তাহলে প্রাবল্য যেহেতু বের হয়ে গেছে, ফোর্স সমান সমান কি হবে, এম 1 ইন্টু ই। তাহলে এটার ভ্যালু যা কত আসে, এই ই অফ 0.5, এটা কত আসে, আচ্ছা সামথিং আসলো। অবশ্য তোমরা তো ক্যালকুলেটর টিপতেই পারো না, ভয় লাগে। তো এই সামথিং ইনটু কি হবে, এম 1, ঠিক আছে? 0.3 ইন্টু 10⁻⁻6। 3.33। 8.33 into 10⁻⁴। 3.33 হবে। 8.33, হ্যাঁ এইট না না ভাইয়া, 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার থ্রি মাইনাস জি ভাই, পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি 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 পয়েন্ট থ্রি থ্রি পয়েন্ট থ্রি 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 ইন্টেন টু দি পাওয়ার -7। 3.33 ইন্টু 10⁻⁻7। বাবারে, এইসব ভুল করা যাবে না, হ্যাঁ? তাহলে এই হচ্ছে বিষয়। আচ্ছা, অনেকে এক্সাইটেড হয়ে ভুল করতে পারো। ভাই আমি এফ এর মানটা বলছি।
আচ্ছা, এফ এর মান তো পাবাই না, কেননা M1 এর ভ্যালু দেয়া নাই তো। M1 আছে তো। খালি M1 গুণ হয়ে যাবে, এই ই এর সাথে খালি M1 গুণ হয়ে যাবে। ও আচ্ছা, এই এক্সাইটেড হয়ে ভুল করবা না, হ্যাঁ, ঠান্ডা মাথায় করো, কোনো সমস্যা নাই, বহুত টাইম আছে, খুব রিল্যাক্সে আমরা অঙ্ক করব, কোনো সমস্যা নাই। আচ্ছা আসো, মানে একটা ক্লাস না লাগলে দুইটা ক্লাস নিব, দুইটা ক্লাস না লাগলে তিনটা ক্লাস নিব, কোনো মানে কোনো টেনশন নাই। ঠিক আছে, বাইসি যেহেতু আছে ক্লাস হবে, তো টেনশন নাই। আচ্ছা, এটা রিমোট সেন্সিং হবে, সেটিং হয়ে আসছে, এটা সেন্সিং হবে, হ্যাঁ। আচ্ছা, কি বলছে, একটা রিমোট সেন্সিং, রিমোট সেন্সিং মানে কি, যেটা হচ্ছে অতি দূর থেকে আমরা ধরো যেই সার্ভে গুলো করি, যেমন আবহাওয়া, আমরা তো আর নিজে ধরো নেদারল্যান্ডে যাব না, কিন্তু এখান থেকে বাড়িতে বসে নেদারল্যান্ডের আবহাওয়া সম্পর্কে জানতে পারি, তাই না? এটা বলা হয় আর কি রিমোট সেন্সিং। তো এরকম একটা রিমোট সেন্সিং আসলে স্যাটেলাইট কেন ইউজ করা হয়, বিশেষ করে আবহাওয়া, তারপর তোমার হচ্ছে গুগল ম্যাপ, এইসব কাজে আর কি রিমোট সেন্সিং স্যাটেলাইট ইউজ করা হয়। তো এরকম একটা রিমোট সেন্সিং স্যাটেলাইট পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে 250 কিলোমিটার উপর দিয়ে বৃত্তাকার পথে ঘুরছে। এই পথে স্যাটেলাইটটির গতিবেগ এবং ঘূর্ণনকাল নির্ণয় করো। পারবা? একদম সোজা ম্যাথ, এটা তো বাচ্চাদের ম্যাথ। জি ভাই, পারা যাবে। তাহলে করো দেখি। জি ভাই। ভাই, গতিবেগ 7.75 কিলোমিটার পার সেকেন্ড। 7.75 7.5। কিলোমিটার পার সেকেন্ড। হ্যাঁ। গুড, সাবাস, গুড। তাহলে আমরা কোন সূত্র ইউজ করছি বলো দেখি একটু, ভি ইজিক্যাল টু √GM/R+H। √GM/R+H। ভাই এখানে যদি হচ্ছে জিএম এর জায়গায় GR² দিতাম তাহলে মানে G × R+H² দিতাম তাহলে কি হতো? কোনো সমস্যা হতো হতো না? না, কোনো সমস্যা হতো না, কেননা ভাই GM/R² ইজিক্যাল টু কি, জি না? তার মানে আমি জিএম কে কি দ্বারা রিপ্লেস করতে পারি, GR² দ্বারা রিপ্লেস করতেই পারি, কোনো সমস্যা নাই। বুঝছো, মানে এটার বদলে তুমি যদি এরকম লিখো GR²/R+H, কোনো সমস্যা নাই, জি ভাই। একই জিনিস। আচ্ছা যাই হোক, ভি এর মান বেড়ে গেল, আরেকটা কি, ঘূর্ণনকাল, ঘূর্ণনকাল কত হবে, টি ইজিক্যাল টু কি হবে, 2π × √R+H/V। রুট ভাই, ওভার অফ 5,386 R+H/V, সেকেন্ড। এরকম তাই তো? জি ভাই। তাহলে এটার মান কত আসে, টি এর মান কত ভাই, আসে, 5,386 সেকেন্ড। 5386 সেকেন্ড। আচ্ছা হইলো, তাহলে পারবা, এইসব তো জি ভাই, বাচ্চাদের পারবো। ম্যাথ, আশা করি পারবা। নেক্সট ম্যাথ চলো। এটা কি বলছে, বুয়েট 3-4 সালের। আচ্ছা, এই জিনিস হচ্ছে মেবি পাইথন দিয়ে করে তো, পাইথন না এইচটিএমএল দিয়ে করে, পাইথন দিয়ে করে মনে হয় নাকি। যাই হোক, এই কারণে এই ম্যাথ চলে আসছে, তো এটা আমাদের দরকার নাই। কি বলছে, মঙ্গল গ্রহের পর পৃথিবীর ভরের 0.11 গুণ, এবং এর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ। মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠ থেকে একটি মহাকাশযানকে ন্যূনতম কত বেগে উৎক্ষেপণ করলে মহাশূন্যে মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ বলের বাইরে চলে যেতে পারবে? তার মানে এটা কি চাইছে বলো দেখি, কি বেগ চাইছে? ভাই এটা মঙ্গল, মুক্তিবেগ। ভাই, মঙ্গল গ্রহের মুক্তিবেগ। সাবাস, মঙ্গল গ্রহের মুক্তিবেগ। তাহলে মুক্তিবেগের সূত্র কি, ভি ইজিক্যাল টু, বলো একজন, মঙ্গল গ্রহের মানে মুক্তিবেগের সূত্র কি, মুক্তিবেগ ইজিক্যাল টু, √2GM/R। তাহলে 2GM/R। ভাই, এখানে অনুপাত আকারেও তো করতে পারি। অনুপাত আকারেও করতে পারো, গুড। ও আর একটা ভালো কথা বলছে, অনুপাত আকারেও করতে পারি, তাহলে অনুপাত আকারে করলে কি টু হবে? পয়েন্ট থ্রি ওয়ান আসে। আচ্ছা, কিসের মান 2.31 আসে? এই মুক্তিবেগ হ্যাঁ, মঙ্গল গ্রহের। মুক্তিবেগ 2.31 আসবে কেন? এত কম প্রশ্ন কিভাবে আসে? মুক্তিবেগ 2.31 আসবে কেন? আচ্ছা, ও যেটা বললো ওইটা কিন্তু খুব ভালো কথা বলেছে, আসো আমরা ওইটা একটুখানি দেখি। আমাদের ভি, মানে আমরা তো এই পদ্ধতিতে করতেই পারবো তাই না, এম এর মান বসাই দিব পৃথিবীর হচ্ছে কি, সাপেক্ষে। অনুপাত দিয়ে। আরে আরে বাবা, আমি বললাম যে এইখানে ডিরেক্টলি এম আর আর এর ভ্যালু বসায় তো আমরা করতেই পারবো, তাই না? জি ভাই। মঙ্গল গ্রহের ভর 0.11 গুণ পৃথিবীর ভর, ব্যাসার্ধ এত হ্যাঁ। গুণ এত, এটা দিয়ে তো করতে পারবো, কিন্তু ও যেটা বললো ইন্টারেস্টিং ওয়ে, সেটা হচ্ছে অনুপাত দিয়ে। পাশে একটু অনুপাত দিয়ে দেখি, তাহলে ভি ভেরিজাস কি হবে, √2g আমাদের সরি দরকার ভাই, আছে। 5.1 হবে। আচ্ছা, কি 5.1 কি, কিলোমিটার পার সেকেন্ড? জি ভাই। আচ্ছা, 5.1 কিলোমিটার পার সেকেন্ড হতে পারে, আসো একটু দেখি। তো এটা কি হবে, ভি অনুপাত √m/r, এরকমই না? তাহলে এমই/আর ই। তাহলে আমাদের চাইছে কি, মঙ্গল গ্রহ, এই মঙ্গলের ইংরেজি কি, মঙ্গল গ্রহের ইংরেজি কি, মার্স। মার্স।
তাই না? 1। তাহলে আচ্ছা, তাহলে আমাদের কি ধরতে পারি আমরা? ভি এম, ভি মার্কস ভাগ ভিই ইজিক্যালটা আমাদের কি হবে? রুট ওভার অফ তোমার ভি এম, তার কারণে কি হবে? এম এম ভাগ এমই একটু ইন্টু, উল্টিয়ে যাবে। এটা উল্টায় যাবে, তাহলে কি হবে? আর ই আর বাই আর এম। আরই ভাগ আর এম, এরকম আসবে না? জি ভাই। তাহলে এখন দেখো, তাহলে ভি এম ইজিক্যাল টু কি হবে? ভি ভি এর মান কত? 11.2। এই পৃথিবীর মুক্তিবেগ কত? 11.2। আর বলছে জি কি জি ভাই। ভাই। পৃথিবীর ভরের 0.11 গুণ, তাহলে ভর কার বেশি? আর অবশ্যই পৃথিবীর বেশি, না না পৃথিবী না, পৃথিবীর বেশি। পৃথিবীর বেশি, তাহলে এটা কত হবে? 0.11 m। 0.11 ইন্টু আরই ভাগ আর এম, তাহলে পৃথিবীর ব্যাসার্ধের এত গুণ, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি, তাই না? পৃথিবীর ভাই ব্যাসার্ধ নিচে বেশি, যাবে তাহলে 1 জিরো ভাগ পয়েন্ট ফাইভ থ্রি জিরো টু পয়েন্ট ফাইভ থ্রি টু তাহলে করো, কত আসে দেখো, ওই যে এর সমান আসে কিনা দেখো। ভাইয়া জি। একটা কথা বলবো। ভাই 5086.61 আচ্ছা দাঁড়াও, আসে। দাঁড়াও হুম, দাঁড়াও দাঁড়াও, কথা বলবো তার আগে অ্যান্সারটা লিখে নি। কত আসছে? 61 মিটার পার সেকেন্ড। 5061 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, এটা এরকমই আনসার আর কি, দুইটা প্রায় সিমিলারই, 5.1 সিমিলার আনসার নিতে পারি। এবার বলো, ওই যে কি জানো একটা কথা বলতে চাইছিলা। ভাইয়া ধরি যদি আমার স্কেপ ভেলোসিটি মনে না থাকে, তাহলে ভাই আমি প্রথমে অনুপাতের সাহায্যে মঙ্গল গ্রহের জি এর মান বের করে তারপর করতে পারবো না? মঙ্গল গ্রহে জি কেন দরকার রে বাবা? না মানে কথার কথা, যদি আমার পৃথিবীর স্কেপ ভেলোসিটি না জানি। যদি না জানো তাহলে এখানে ডিরেক্টলি বসাই দিবা 2 × জি, এম এর ভ্যালু তো দিয়াই আছে। এই হাবি জাবি, এই 5.99 এটার সাথে 0.19 গুণ 10⁻²৪ গুণ 0.11 ভাগ আর এর ভ্যালু কত দেয়া আছে? 6.3 × 71 × 10⁻6 গুণ 0.532 হয়ে গেল। জি ভাই। না ভাই, যেটা বলছি ওইভাবে করা যায় না। জি এর ভ্যালু বের করে যদি করতে যাও, মানে √2 জি আর এই হিসাবে, না, এই ওই সূত্র একটা দিয়ে। সূত্র ছিল জি ইন্টু, খেয়াল হইতেছিল, জি ইন্টু রুট ওভার, না সরি, আর ইন্টু রুট ওভার জি বাই আর প্লাস, ও সরি সরি সরি, সূত্র ভুলে গেছে, হ্যাঁ ওইটাই মুক্তিবেগের হবে। পেঁচাই মুক্তিবেগের যাচ্ছে। এটাই সূত্র আছে। ওইটাই করো, করবো। তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নাই, বাট যেটা শর্টকাট সেটাই করার চেষ্টা করবা, হুদাই লেন্দি কেন করবা? বাট করতে পারো, প্র্যাকটিসের জন্য করতে পারো, কোনো সমস্যা নাই, করতে পারো, প্যারা নাই। আচ্ছা, নেক্সট ম্যাথে আমরা মুভ করি। আচ্ছা, ভাইয়া এটার মানে তো 5.092 আসে, ফাইভ এটা পয়েন্ট ক্যালকুলেশন একই তো করলে। কথা। আর একই রকম আর কি, একই রকম আসবে, মানে এখানে মান জাস্ট আমরা ডিরেক্টলি 11.2 বসাই ভাইয়া দিছি, তাই এরকম আসছে। হ্যাঁ বলেন। 5086.61। হ্যাঁ, এটা তো মিটার পার সেকেন্ড, এটা তো কিলোমিটার পার সেকেন্ডে। এটা তো রে বাবা কিলোমিটার ও পার আচ্ছা সেকেন্ডে আচ্ছা, বলছে, এটা মিটার পার সেকেন্ডে বলছে। তাই তো বলি। আচ্ছা, এবার আসেন। ইসমাইল দুইটা প্রশ্ন দিছিল তাই না? একটা হচ্ছে উপগ্রহের শক্তি নিয়ে। তা আমি এটা তোমাদের একটুখানি ক্লিয়ার করি। ধরো একটা কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে, কাকে কেন্দ্র করে? একটা পৃথিবীকে কেন্দ্র করে। এই অ্যাপটা আসলে বদলানোর দরকার, আরেকটা ভালো ভালো অ্যাপ দরকার। এই অ্যাপটা কেমন জানি হয়ে গেছে। আচ্ছা ধরো এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? এই পৃথিবীকে কেন্দ্র করে একটা, ধরো কৃত্রিম উপগ্রহ ঘুরতেছে। ওকে, এটা হচ্ছে কিরে সেই সিম করে ফাড়াই দিছে তাহলে একেবারে, তাহলে এই গাইড এটা, একেবারে পুরো এই শেষ করে এই দিবি। থামো থামো, শোনো, অঙ্ক করো। এখানে কি, এটা হচ্ছে পৃথিবী, ঠিক আছে? আর এটা হচ্ছে কি, একটা উপগ্রহ, ধরো এখানে ঘুরতেছে। তাহলে এই উপগ্রহ যখন ঘুরতেছে, এর কয়টা কয়টা এনার্জি আছে এখানে? ঘূর্ণনরত অবস্থায় কয়টা এনার্জি আছে? হ্যাঁ, দুইটা না? দুইটা। একটা কি কাইনেটিক এনার্জি, আর একটা কি তোমার হচ্ছে পটেনশিয়াল এনার্জি, তাই না? তাহলে আমরা অলরেডি জানি যে এই রকম একটা অবস্থায় যে পটেনশিয়াল এনার্জি থাকে, সেটা আমরা কিছুক্ষণ আগেই বের করে আসলাম। সেটার মান কত হয়? জি বাই কি হয়, 2 আর, এমন হয় না? যেখানে আর মানে কি, জি আর ভাই। মানে হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব। আর মানে কি, কেন্দ্র থেকে দূরত্ব। এটা কিসের মান হয়? এটা হয় পটেনশিয়াল এনার্জির মান।
আর এখানে যে গতিশক্তির মান হয় সেই গতিশক্তির মান কত? সেই গতিশক্তির ভাই মান এটা হচ্ছে, পটেনশিয়াল এনার্জির মান। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে পটেনশিয়াল এনার্জির মান। এটা কি পটেনশিয়াল এনার্জির মান, ঠিক আছে? আর যেটা হচ্ছে আমাদের তোমার ইকের মান হয়, সেই ইকের মান কত হয়? ইকের মান হয় হচ্ছে জিএমএম ভাগ আর। এরকম হয় না? এরকম হয় না নাকি? এ ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আমার পটেনশিয়াল বেশি তো নিচে জিএমএম বাই আর হবে মনে হয়। ভাই একটু পেঁচানো লাগতেছে না ভাই? জিএমএম ভাগ ভাই আর টু হয় আর হবে নাকি? কেন? ওইটা আচ্ছা, মোট শক্তি হবে। এটা কি মোট শক্তি আমরা লিখলাম নাকি ইয়ে শক্তি লিখলাম? দাঁড়াও তো একটু জি ভাই, বইটা ওটা দেখি মোট তো। শক্তি হবে, এই পির জায়গা যেটা লিখছেন ওটা মোট শক্তি। আর পটেনশিয়াল এনার্জি হবে টু আর না, ভাগ টু আর। এটা একটু দাঁড়াও, গ্যাঞ্জাম লেগে গেছে, পটেনশিয়ালে দাঁড়া। ওখানে টু হবে না ভাই। দাঁড়াও 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 দাঁড়াও। পোটেনশিয়াল এনার্জি তো টু হবে না ভাই। আরে বাবারে, পটেনশিয়াল এনার্জিতে টু হবে না, কিন্তু গতিশক্তিতে টু হবে, তাই তো? জি এই তো, ভাই, এই তো। আচ্ছা ঠিক আছে, দেখো। বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। হ্যাঁ ঠিক আছে। তাহলে এইটা হবে হচ্ছে জিএমএম ভাগ আর। এটা ঠিক আছে। আর এখানে আমাদের যে ইকে হবে, সেই ইকের জায়গায় কি হবে? জিএমএম ভাগ টু আর। এবং এটা কি হবে? পজিটিভ গতিশক্তি হবে, কি পজিটিভ। আর এটা কি হবে? নেগেটিভ। আর এই দুইজনের যখন মোট শক্তি আমরা হিসাব করব, দুইটা যোগ করে যেটা পাবো সেটার মান কত হবে? সেটার মান কত হবে? সেটার মান হবে হচ্ছে মাইনাস জিএমএম ভাগ টু আর। টু আর। ঠিক আছে। তাহলে আমরা যদি গতিশক্তিকে ধরে নিই ই, গতিশক্তিকে ধরে নিই ই, আর তাহলে বিভব শক্তিকে আমরা ধরতে হবে কি টু ই, মাইনাস টু ই। আর গতিশক্তিকে আমাদের এই মোট শক্তিকে আমাদের ধরতে হবে কি মাইনাস ই। তার মানে কি হয়? যেটা মোট শক্তি আছে, সেই মোট শক্তি ইজিক্যাল টু হয় হচ্ছে তোমার বিভব শক্তি প্লাস গতিশক্তি। তার মানে এখানে থাকে কি মাইনাস টু ই প্লাস ই ইজিক্যাল টু কি হয়? মাইনাস ই। কথা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝতে তাহলে পারছি। মোট শক্তি যদি মাইনাস ই হয়, তাহলে স্থিতি শক্তি বা বিভব শক্তি কত হবে? মাইনাস টু ই। টুই। ক্লিয়ার? জি ভাই, মাইনাস টু। আশা করি পারা যাবে, আশা করি পারা যাবে। আচ্ছা এবার আসো। আরেকটা কি বলছে, ভরের পরিবর্তন না ঘটিয়ে পৃথিবীকে যদি হঠাৎ সংকুচিত করা যায়, তাহলে বর্তমান ব্যাসার্ধের ওয়ান ভাগ এন গুণ হয়ে যায়। তাহলে নতুন দিনটির সময়কাল হবে কত? আচ্ছা বলো দেখি, নতুন দিনের যে সময়কাল হয়, এই দিনের সময়কাল কত? 24 ঘন্টা। এটা কিসের জন্য হয়? এটা কোন ফোর্সের কারণে হয়? এটা কি কেন্দ্র বল। বার্ষিক, এটা কি বার্ষিক গতির কারণে আহ্নিক হয়? গতি। আহ্নিক গতি। আহ্নিক গতি। আহ্নিক গতি আমি বলছিলাম, আহ্নিক গতি প্রডিউস হয় কোথা থেকে? ইনার্শিয়া থেকে না? এক্সটার্নাল কোনো হ্যাঁ। ফোর্স কি হ্যাঁ আছে হ্যাঁ। নাকি ইনার্শিয়া থেকে? না ভাই, জড়তা থেকে। জড়তা থেকে। তাহলে জড়তার ক্ষেত্রে এখানে কোনো ফোর্সের কোনো 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 বালাই নাই। এখানে ফোর্সের কোনো বালাই নাই, ফোর্সের কোনো কথাই জড়তার আসবে ভ্রমক। না। তাহলে সেখানে কি আসবে? সেখানে আসবে কৌণিক জড়তার ভরবেগ। কি হবে? কৌণিক ভরবেগটাকে সংরক্ষিত হবে। অর্থাৎ I1 ω1 ইজিক্যাল টু কি হবে? I2 ω2। যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স নাই, এক্সটার্নাল ফোর্স না থাকলে কি হবে? যেই তোমার সময়কালের চেঞ্জ হবে বা ওমেগার চেঞ্জ হবে, সেই ওমেগার চেঞ্জটা হবে কি হিসেবে? কৌণিক জড়তার ভরবেগের নিত্যতার সূত্র অনুসারে। তাহলে সেখানে I1 মানে কি? mr², mr², mr1 হোল স্কয়ার। আর ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে 2π/T, ইজিক্যাল টু কি হবে? mr2 হোল স্কয়ার ইন্টু 2π/T2। তাহলে এখানে সবগুলোই কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ হবে কোথায়? R1 হোল স্কয়ার ভাগ T1 ইজিক্যাল টু R2 হোল স্কয়ার ভাগ T2। এখন আমাদের চেঞ্জ হবে কি? ব্যাসার্ধ, তার সাথে সাথে সময়কাল জানতে চাইছে। তাহলে নতুন সময়কাল T2 সমান সমান কি হবে? T2 সমান সমান হবে হচ্ছে R2 ভাগ R1 হোল স্কয়ার ইন্টু T1। তাহলে R2 এর মান কত? R2 ভাগ R1, এটার মান কি? 1/n। তাহলে 1/n ইন্টু 24। তার মানে কত হবে? 24/n²। তাহলে কত হবে? 24/n²। বুঝে কি গেছে নাকি বুঝা যায়নি কিছু? জি ভাই, সব গেছে, সব গেছে। পারা কি যাবে? কেন যাবে না? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আপাতত আপাতত। আচ্ছা আপাততই যাবে।
আপাতত গেলে চলো আমরা নেক্সট দেখিতে চাই। ছিল। নেক্সট আমাদের মনে হয় সৃজনশীল ছিল। আরে কেমিস্ট্রি এর মধ্যে আসলো কোথা থেকে? এটা তাই না? ভাই ভাই তুমি হ্যালো, কেমিস্ট্রি হ্যাঁ বলো। কেমিস্ট্রি পড়ান ভাই। কেমিস্ট্রি আগের ওই পড়াই, ম্যাথ কি ভাই? কেমিস্ট্রি পড়াই জি তো, ভাই। কিন্তু তোমাদের পড়াই না। এবার আসো। আগের ওই ম্যাথটা আমার একটু সমস্যা ছিল। কোন ম্যাথে? বলো বলো বলো, কোন সমস্যা ছিল? মাত্র যে ম্যাথটা করলাম হ্যাঁ হ্যাঁ, বলো কি সমস্যা। ওইটা আমি অন্য একভাবে প্রসিডিউর করলাম, তো ওইটাতে অ্যান্সার মেবি মিলছে না। কিভাবে করছো বলো। ওখানে যেহেতু ভর অপরিবর্তনশীল আছে, সেহেতু আমি ওখানে জি এর ফর্মুলা ইউজ করছি, জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার ওইটা। তো সেক্ষেত্রে জিএম ভাগ আর এর আর স্কয়ার মানে কি? অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ কি হবে? অভিকর্ষ ত্বরণ মানে ব্যাসার্ধ পরিবর্তনের জন্য অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হবে, সেটার জন্য একটা ইকুয়েশন বের করছি। আর টি ইজিক্যাল 2 পাই রুট ওভার আর বাই জি। পি একটা ইজিক্যাল সূত্র, 2 পাই টু রুট পাই ওভার আর বাই জি। আর বাই জি। হ্যাঁ, এখানে এই জি এর মান আমি এটা বসাইছি, আর আর তো চেঞ্জ হবে উপরে। তো তুমি এই তো ক্ষেত্রে কি তুমি তো বিশাল কাহিনী করিছো। কিন্তু তুমি যে বিশাল কাহিনী করিছো, এই কাহিনী দিয়ে কি আসলে কোনো লাভ হচ্ছে? কেননা এখানে তো কোনো ফোর্সের চেঞ্জই হচ্ছে না, বা ফোর্স নিয়ে আমি আলোচনাই করতেছি না। জিএম ভাগ আর স্কয়ার আসছে তো ফোর্সের জন্য রে বাবা। এই এই তুমি যে আর বাই জি এটা হিসাব করছো, এটা কিসের সূত্র বলো তো? পর্যায়কাল, পর্যায়কাল। কার পর্যায়কালের সূত্র বলো দেখি। এটা তরঙ্গ, ওই যে ওই তরঙ্গের। তরঙ্গের নাকি কোনো একটা মানে যেইটার ইকুয়েশন, আর তুমি যে এখানে পৃথিবীর গতি বর্ণনা পৃথিবী। করতেছো, এই দুইটা কি সেম হচ্ছে? তরঙ্গ আর পৃথিবীর গতি কি এক হবে? তুমি কি বুঝছো? মানে তুমি যেই সূত্র ইউজ করতেছো এখানে দেখবা যে ফোর্স এর কোনো একটা লিঙ্ক আপ চলে আসবে, বুঝছো? যার কারণে ওটা গোজামিল হবে। আচ্ছা যাই হোক, তারপরে তুমি আমাকে দিও, আমি দেখবো নি যে কোথায় গোজামিল। ঠিক আছে, এক্স্যাক্টলি কোথায় গোজামিল সেটা আমরা দেখবো নি। আচ্ছা এটা দেখো, এইরকম অঙ্ক বহুত আছে, এগুলো কি পারবা? কি বলছে? সূর্য এবং পৃথিবীর ভর দেওয়া আছে দুইটা। বলছে পৃথিবী ও সূর্যের দূরত্ব এত, সূর্য এবং পৃথিবীর সংযোগ রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষীয় বিভবের মান। পারবা? ইস, ভাই পারা তো হচ্ছে যায়। সূর্যের জন্য আর পৃথিবীর জন্য বের করব। হুম। তারপরে হচ্ছে আহ, তারপর ভেক্টর যোগ। দুইটা যোগ হবে হ্যাঁ। তাই না? তাহলে যোগ হয়ে কি দুইটা হ্যাঁ। মিলিয়ে আরো বড় মাইনাস তৈরি করবে। ইয়েস ভাই। আচ্ছা করো দেখি, একটু মানটা বের করো দেখি, বিভবের মান একটা করো। এরকম অনেক ম্যাথ আছে, আমি জাস্ট একটা তুলছি আর কি এখানে। তাহলে এই বিন্দুতে আমাকে কি করতে হবে? বিভবের মান বের করতে হবে। তাহলে আমরা দুইটা বিভবের মান পাবো, একটা হচ্ছে সূর্যের জন্য বিভবের মান পাবো, আর একটা হচ্ছে পৃথিবীর জন্য বিভবের মান পাবো। এরপর আমরা কি করব? একটা ধরলাম ভিএস মানে সূর্যের জন্য, আর একটা পাইলাম ধরো ভি আর্থ, ভিই, সেটা হচ্ছে পৃথিবীর জন্য। এটা হচ্ছে আমাদের আর্থ, এটা হচ্ছে আমাদের সান, সূর্য। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে মধ্যবিন্দু যেটা আছে, অর্থাৎ এইটা হবে হচ্ছে আর বাই 2, আর বাই 2, এটা হবে হচ্ছে আর বাই 2 ডিস্টেন্স। তাহলে আর বাই 2 মানে কি? আর বাই 2 মানে হচ্ছে 1.5 ইন্টু 10⁻11 ভাগ 2। তাহলে এই মধ্যবিন্দুতে আমাদের যে ভিএস এর ভ্যালু কত হবে? ভিএস এর ভ্যালু হবে হচ্ছে -G × ms ভাগ এই আর বাই 2, আর বাই 2। এখান থেকে আমরা একটা মান পাবো। আবার আমরা একটা কি পাবো? ভি8, সেটা পাবো কোথা থেকে? -G × me ভাগ আর বাই 2। সেখান থেকে একটা ভ্যালু পাবো। এই দুইটা ভ্যালু যদি আমরা যোগ করি, তাহলে আমাদের মোট টোটাল ভি পাবো, ভিএস প্লাস ভি। এটা করলে আমরা কি পাবো? টোটাল ভি পাবো। তো কত আসছে? -1.77 into 10⁻9। -1.77 × 10⁻9। গুড। একক কি? ভাই নিউটন পার কেজি। এই নিউটন পার কেজি মানে জুল পার এই কেজি। মিটার। জুল পার জুল কেজি। পার কেজি। জুল জুল পার কেজি। ঘরে ফেলাইছি। ডাব্লু ঠিক আছে ভাগ ভাই। এম না?
হ্যাঁ। তাহলে আসো নেক্সট এটা করো দেখি। বলছে যে সেম জিনিস, সংযোগকারী এই দুইজনের যে সংযোগকারী রেখা। আচ্ছা শোনো, এই যেই ম্যাথ গুলো আছে এই সেম ম্যাথ কিন্তু আমরা তড়িৎ বলেও যায় পাবো, বুঝছো? এই সেকেন্ড পেপারের তোমার সেকেন্ড চ্যাপ্টারে স্থির তড়িতে সেম ম্যাথ পাবো, প্রাবল্য শূন্য কিনা, তড়িৎ বিভব শূন্য কিনা, যা যা এখন আমরা করছি সব সেম, বুঝছো? একই জিনিস, খালি এখানে এম এর জায়গায় কিউ বসবে। তাহলে এখন আমাদের কি বলছে, এই যে যে সংযোজক রেখাংশ আছে, এই সংযোজক রেখাংশের কোনো বিন্দুতে আমাদের কি হবে না, প্রাবল্যের মান শূন্য হবে কিনা একাধিক বিন্দুতে। তো প্রাবল্যের মান আসলে কখনোই একাধিক বিন্দুতে শূন্য হয় না। মেনলি তোমাকে এখন বের করতে হবে যে প্রাবল্যের মান কোথায় শূন্য। এই দূরত্ব হুম। হ্যাঁ, দূরত্ব মাপতে দূরত্ব, হবে। কত কত দূরে শূন্য, গুড, কত দূরে শূন্য। তাহলে এটাকে ধরে নাও এটা হচ্ছে সান, আর এটাকে ধরে নাও কি পৃথিবী 8। পারবা কি তোমরা, নাকি দেখাইতে হবে? হ্যাঁ ভাই, এটা পারা যাবে। পারা যাবে, করো, করতে থাকো, আমি ততক্ষণ হিন্ট দিতে থাকি। তাহলে আমাদের মেন কাজ কি, আমাদের মেন কাজ হচ্ছে ধরে নিব আমরা এক্স ডিস্টেন্সে কি আছে, প্রাবল্য শূন্য। তাহলে এই এক্স ডিস্টেন্সে আমরা কি করব, একটা 1 কেজির বস্তু বসাবো, অর্থাৎ পয়েন্ট মাস বসাবো, 1 কেজির বা টেস্ট মাস বসাবো, 1 কেজির একটা বস্তু বসাবো। তাহলে সান কি করবে, তার দিকে সে আকর্ষণ করবে 1 কেজির বস্তুকে। আবার 8 কি করবে, তার দিকে সে আকর্ষণ করবে। তাহলে দুইজনের যেই লব্ধি, একজন E1 টানতেছে হচ্ছে এই দিকে, আরেকজন ধরো ES টানতেছে এইদিকে, প্রাবল্য টানতেছে এইদিকে, আর আরেকজনের প্রাবল্য E8 টানতেছে হচ্ছে এইদিকে। তাহলে দুইজনের মিলে কি হবে, প্রাবল্য শূন্য হবে না একটা জায়গায়? অবশ্যই অবশ্যই একটা জায়গায় শূন্য হবে। তাহলে প্রাবল্য ইএস সমান সমান কি হবে, এই দুইজনের দিক কিন্তু পুরো বিপরীত। ইএস এর দিক হচ্ছে এই 1 কেজির বস্তু থেকে পৃথিবীর দিকে, অর্থাৎ 1 কেজির বস্তুটার মোশন সূর্যের জন্য কোন দিকে হবে, সূর্যের দিকে। আর পৃথিবীর জন্য এই 1 কেজি বস্তুর মোশন কোন দিকে হবে, পৃথিবীর দিকে। তাহলে প্রাবল্যের ডিরেকশন নির্ণয়ের সময় কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে। তাহলে আমাদের ইএস ইজিক্যাল টু কি হবে, মাইনাস জিএম ভাগ আর স্কয়ার। আর স্কয়ারের জায়গায় ধরো আমি লিখলাম এক্স স্কয়ার, যে সূর্য থেকে এক্স স্কয়ার দূরে, আর এখানে বসাইলাম এমএস। আর আরেকটা প্রাবল্য কি হবে, সেটা হবে হচ্ছে E8, সেটা সমান সমান হবে মাইনাস জিএম, জিএম ই ভাগ এক্স এর জায়গায় হবে কত, 1.5 ইন্টু 10⁻11 মাইনাস এক্স হোল স্কয়ার। তাহলে এই দুইটা যখন প্রাবল্য সমান হবে, সরি এখানে মাইনাস দিচ্ছি কেন, মাইনাস না প্লাসই। তাহলে এই দুইটা যখন প্রাবল্য শুরু সমান হবে, তার মানে কি হবে, এম এস ভাগ এক্স স্কয়ার ইজিক্যাল টু এম ই ভাগ 1.5 ইন্টু 10⁻11 মাইনাস এক্স হোল স্কয়ার। তাহলে আমরা বুঝতে পারছি এখান থেকে যদি আমরা ডিরেক্টলি মান বের করতে চাই, তাহলে আমাদের কি হবে, আমাদের হবে হচ্ছে যে 1.5 ইন্টু 10⁻11 মাইনাস এক্স ভাগ এক্স ইজিক্যাল টু আমাদের হবে হচ্ছে এমই ভাগ এম এস, এটার রুট ওভার। তাহলে এমই সমান সমান কত, এমই সমান সমান হচ্ছে 6 ইন্টু 10⁻24, আর এম এস সমান সমান কত, 2 ইন্টু 10⁻30, এটার রুট ওভার। আর এখানে আমরা যদি করতে চাই তাহলে 1/5 ইন্টু 10⁻11 ভাগ এক্স মাইনাস 1 ইজিক্যাল টু 6 আর 2 কাটা, তাহলে উপরে থাকে 3। তাহলে 3/3 ইন্টু 10⁻−6 এর উপর রুট ওভার। তাহলে আমাদের কি আসবে, তোমার আসবে হচ্ছে 1.5 ইন্টু 10⁻11 ভাগ এক্স ইজিক্যাল টু আসবে হচ্ছে যে √3 ইন্টু 10⁻−6 প্লাস 1। তাহলে আমাদের এক্স ইজিক্যাল টু কত আসবে, এক্স ইজিক্যাল টু ওয়ান আসবে পয়েন্ট হচ্ছে, ফোর নাইন সেভেন ইন্টু 10⁻11। আচ্ছা আসো দেখি, ভাগ 1 প্লাস √3 √10⁻6। শোনো, ছোট করার একটা মজা আছে বুঝছো, বিশাল বড় ইকুয়েশনকে ছোট করার একটা আলাদা রকম মজা আছে। আচ্ছা যাই হোক, এটার মান কত আসছে, 1.497 ইন্টু 10⁻11। 1.497, 497। 497 ইন্টু 10⁻11, 11 মিটার। জি ভাই। তাহলে সূর্য হতে এত দূরত্বে কি হবে প্রাবল্য, প্রায় কাছেই তো ভাই। হ্যাঁ একদম কাছাকাছি, কেননা সূর্যের ভর অনেক বৃহৎ না, তাহলে সূর্য থেকে অনেক দূরে হবে না।
হ্যাঁ। ঠিক আছে, তারপর ভাই তোমরা কি বলবা? হ্যাঁ বলো। ভাই এখানে যদি আরেকটা কোশ্চেন করতো, হ্যাঁ বলো। যে যদি বলতো যে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি বস্তুকে কত বেগে বেগ দিলে মানে সেটা অসীম মানে মুক্তি বেগ লাভ করতে হবে এরকম, মানে আর পৃথিবীর আকর্ষণ থেকে মুক্তি হয়ে যেত এরকম। হ্যাঁ, পৃথিবীর আকর্ষণ হতে মুক্ত হয়ে যেতে তো কি, এখানে বুঝিনি আমি তোমার কথা। মানে এখানে যদি আরেকটা কোশ্চেন বলতো যে হলো যে পৃথিবীর পৃষ্ঠ এরকম থেকে, দুইটা মানে এরকম দুইটা বস্তু আছে, তার মাঝখান থেকে একটা বস্তু উপরের দিকে ছুঁড়ে মারা হলো, এরকম কিছু। যে পৃথিবীর সে, পৃষ্ঠ থেকে বলে, আচ্ছা ধরো যে এখানে একটা বস্তু আছে আর এখান থেকে তুমি একটা বস্তু ছুঁড়ে মারা হলো, তাই তো? এখান থেকে একটা বস্তু ছুঁড়ে মারা হলো, দুইটা বস্তুর ইম্প্যাক্টই এর উপর আছে, এটা বলতে জি চাচ্ছ? জি, এই ক্ষেত্রে কেমন বলতো? দেখো, দুইটা বস্তুর ইম্প্যাক্ট যদি থাকে, যদি একদম 0 ডিগ্রিতে থাকে, কথা কি বুঝছো? যদি একদম 0 ডিগ্রিতে থাকে, তো এখানে যখন তুমি ফোর্সের ডিরেকশন তৈরি করবা, যখন তুমি এখানে ফোর্সের ডিরেকশন তৈরি করতে যাবা বাবারে, এখানে যখন তুমি ফোর্সের ডিরেকশন তৈরি করতে যাবা, আমরা এর আগে এই সেম ম্যাথটা করতে গেছি না তিনটা বস্তুর ক্ষেত্রে? তিনটা বস্তুর ক্ষেত্রে করছিলাম না? জি ভাই। এই সেম প্রবলেমটা কুইজের যখন সমাধান করছিলাম তিনটা বস্তুর ক্ষেত্রে, তখন করছিলাম না? ত্রিভুজ। কি করছিলাম? ত্রিভুজের ক্ষেত্রে কি করছিলাম? যে এইখানে মোট, তার উপর মোট এর উপর কয়টা ফোর্স আছে সেইগুলোর হিসাব নিকাশ করছিলাম, এবং তার হ্যাঁ, জন্য এই বিন্দুতে বিভব কত সেটা নির্ণয় করছিলাম। সেম ভাবে হ্যাঁ, এখানে দুইটা থাক, তিনটা থাক, চারটা থাক, পৃথিবী পৃষ্ঠ থেকে মারুক, তাহলে কি করবা তুমি? সেখানে বিভবটা তুমি নির্ণয় করবা। এখানে এই বস্তুর জন্য বিভব কত আছে সেটা নির্ণয় করবা। এক পৃথিবীর জন্য বিভব, দুই সূর্যের জন্য বিভব নির্ণয় করবা। পারবা? ও, আচ্ছা বুঝতে পারছি ভাই। তারপর সেই বিভব সমান সমান কি হবে? হাফ এম ভি স্কয়ার হবে, কাহিনী শেষ। বুঝতে পারছি না। বিভব মানে কি? বিভব মানেই হচ্ছে অসীম থেকে ওই বস্তুটাকে ওই ক্ষেত্রের মধ্যে নিয়ে আসা। তাহলে বিভব মানে এটাও বোঝায় যে ওই বিন্দু থেকে অসীমে পাঠানোর জন্য কৃতকাজের পরিমাণ। কথা কি বুঝছো? ইয়েস। তাহলেই হয়ে গেল। এই বাকিটা কি বুঝছো নাকি কিছুই বুঝোনি? তাই ও জি প্রশ্নটা ভাই। কি করছে? ও প্রশ্নটা কি করেছে তা বুঝিনি, ইসমাইল একটু বুঝিয়ে বলো তাইলে। হুম, মানে এই সেম কেজেই জাস্ট আমি একটা কোশ্চেন অ্যাড করছি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি বস্তুকে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করে অসীম ভাই দূরত্বে একটু নিয়ে, জোরে বল। আচ্ছা না না, আরেকবার বলছি, হুম, সমস্যা নাই। বলছি যে পৃথিবীর পৃষ্ঠ থেকে একটি বস্তুকে অসীম দূরত্বে নিয়ে যেতে, মানে পৃথিবীর আকর্ষণ থেকে মুক্ত করে অসীম দূরত্বে নিয়ে যেতে কত বেগ দিতে হবে, জাস্ট এইটা। মানে ও বলতে চাচ্ছে পৃথিবী থেকে, এই সরি সরি, আরে শেট, আচ্ছা দাঁড়াও, সব কলম টলম পড়ে গেল। আমি বললাম ও বলতে চাচ্ছে যে পৃথিবী থেকে যে মুক্তি বেগ আমরা কাউন্ট করি, সেক্ষেত্রে শুধুমাত্র কি পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা কাউন্টে আনি, রাইট? জি জি ভাই। ভাই। তো ও বলতে চাচ্ছে আমরা যদি পৃথিবীর মুক্তি বেগটাই দুইটা ফোর্সকেই কাউন্ট করে তৈরি করতাম, মানে সূর্যকে কাউন্ট করেও করতাম আবার পৃথিবীকে কাউন্ট করেও করতাম, তাহলে সেক্ষেত্রে মুক্তি বেগের মানের কি পরিবর্তন আসতো? ও বুঝতে কি ভাই, পারছো? তাহলে ডিভাইডিং বিভবের জন্য এটা হ্যাঁ থেকে হ্যাঁ যদি হ্যাঁ 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 হ্যাঁ। মুক্তিবেগ আসলে আমরা পাই কেমনে? মুক্তিবেগ পাই যে পৃথিবী পৃষ্ঠে একটা বস্তুর বিভব আছে, সেই বিভব সমান সমান হাফ এম ভি স্কয়ার, এখান থেকেই তো পাই জি যে জি সেই ভাই। বিভবকে কাটানোর জন্য আমাকে হাফ এম ভি স্কয়ার পরিমাণ কি করতে হবে, দিতে হবে, যেখানে এম এর ভ্যালু 1। যেখানে এম এর ভ্যালু 1 মানে আমরা কি পাই? হাফ অফ ভি স্কয়ার ইজ ইকাল টু কি? বিভবের মান, এটা বিভব। তাহলে সেখান থেকেই কিন্তু আমাদের মুক্তিবেগের যে তোমার সূত্র আসছে, সেই ইকুয়েশন আসছে। তাহলে আমরা যে কোনো জায়গায়, সেখানে দুইটা বস্তু থাকুক, তিনটা বস্তু থাকুক, চারটা বস্তু থাকুক, ওই বিন্দুতে আমরা বিভব নির্ণয় করব, তারপর সেই বিভব ইজিক্যাল টু হাফ ভি স্কয়ার লিখে দিব। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? জি ভাই, ইসমাইল একটা ভালো একটা প্রশ্ন করছে। হ্যাঁ। তাহলে আসো আমরা নেক্সট অঙ্ক যাই। এটা কি যশোর বোর্ড 23-এর না? এটা আরেকটা টাইপের ম্যাথ। বলছে কি পৃথিবীর ব্যাসার্ধ দেয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেয়া আছে, উদ্দীপকের পৃথিবীর বিষুবীয় অঞ্চলে কোন একটি বস্তুর ওজন শূন্য করতে গেলে কৌণিক বেগের মান কত বৃদ্ধি করতে হবে? তাহলে দেখো, পৃথিবী কি, পৃথিবীর ঘুরতেছে, তাহলে কৌণিক মানের উপর কিভাবে ডিপেন্ড করে? জি ড্যাশ ইজিক্যাল টু কি হয়? জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ ওমেগা জি স্কয়ার। মানে স্কয়ার আর সেমোগে স্কয়ার কজ কস ল্যামডা।
কস স্কয়ার ল্যামডা। তাহলে এখানে দুইটা জিনিস বের স্কয়ার করতে ল্যামডা। হবে, দুইটা জিনিস বের করতে হবে। এক, এই যে 24 ঘন্টায় যখন ঘুরতেছে, এই 24 আওয়ারে যে ঘুরতেছে, তখন কি আমাদের একটা কৌণিক বেগ আছে না? তাহলে এই জি ভাই। কৌণিক বেগ আমরা কেমনে বের করতে পারবো? কৌণিক বেগ মানে হচ্ছে 2π/t। 2π/t। তাহলে সেখান থেকে কি আমরা জি ভাই। প্রথমে একটা কৌণিক বেগ বের করব, ওমেগা নট। আর পরবর্তীতে ওজন শূন্য করতে গেলে, ওজন শূন্য করা মানে কি, জি ইজিক্যাল টু ওমেগা স্কয়ার ল্যামডা আর জিরো। কজ স্কয়ার ল্যামডা, এটা হওয়া লাগবে। মানে জি চলো, ড্যাশকে জিরো করতে হবে, জি ড্যাশ ইজিক্যাল হ্যাঁ। টু জিরো, তখনই কি হবে, ওজন জিরো, অভিকর্ষ ত্বরণ জিরো। তার মানে জি ইজিক্যাল টু জি ওমেগা ভাই। স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। তারপর সেখান থেকে কি তুমি একটা ওমেগা ড্যাশের ভ্যালু বের করতে পারবা। তাহলে ওমেগা ড্যাশের ভ্যালুটা কত হবে, জি/আর কজ স্কয়ার ল্যামডা, এটার √ওভার। বিষুবীয় অঞ্চলে তো ভাই এখানে কজ স্কয়ার ল্যামডা বাদ দিতে পারবো। কি বুঝি নাই কথা, বিষুবীয় অঞ্চল তাই না? তাহলে বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে আমরা হ্যাঁ কি করতে পারি, কজ স্কয়ার ল্যামডাটা বাদও দিতে পারি, কেননা কজ স্কয়ার জি ল্যামডার ভাই। মান হ্যাঁ ভাই কত, বাদ ওয়ান। দিতে পারি। বাদ দিতে কেন পারবো না রে বাবা, ল্যামডা মানে তো অক্ষাংশ। আর ল্যামডা বিষুবীয় মানে জিরো। অঞ্চলে তো, হ্যাঁ, পারি তো। ল্যামডার ভ্যালু হচ্ছে জিরো। তাহলে কজ স্কয়ার ল্যামডার ভ্যালু কত, ওয়ান না? তাহলে √জি/আর। তাহলে কি হচ্ছে, √জি/আর। এটা কি হবে, কৌণিক বেগের মান। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? আপাতত বুঝতে জি ভাই, পারি না। পারা যাবে। তাহলে এইটা যদি কৌণিক বেগের মান হয়, তাহলে ওমেগা ড্যাশ মাইনাস ওমেগা নট, জি ভাই এত পারা যাবে। পরিমাণ কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে, ডেল ওমেগা। পারবা? জি ভাই পারবো। পারলে কি দেয়া উচিত, করতে দেয়া উচিত? আমার মনে হয় তোমরা ভুল করবা, একটু করো দেখি, আমার ধারণা ভুল করবা। ভাই 1.16 × 10⁻⁻⁻⁻, ওয়ান পয়েন্ট, 16 হ্যাঁ 16 × 10⁻³ ইন্টু 10⁻⁻3। এটা কি ডেল মাইনাস ওমেগার 3। মান? জি এটা কি ভাই। ডেল ডেল ওমেগা, গুড। এটার একক কি হবে বলো দেখি? রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান হ্যাঁ, রেডিয়ান পার পার সেকেন্ড। সেকেন্ড। রেডিয়ান রেডিয়ান পার পার সেকেন্ড। সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা কিন্তু বাসায় অবশ্যই অবশ্যই করবা। আমি যা যা দেখাচ্ছি এরকম টাইপের ধরো 10টা সৃজনশীল ছিল, বুঝছো? তার মধ্যে থেকে একটা পিক আপ করে করে আমি দেখাচ্ছি। তো এই সেম টাইপের আরো 10টা, মিনিমাম 10টা সৃজনশীল গাইডে পাবা। তো একটা করে, অন্তত একটা দুইটা করে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবা, নাহলে এগুলো ভুল করবা। তারপর কি বলছে, চিত্রের কিউ বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করা। হ্যাঁ ভাই পারবা তো? যাবে। এই জি হ্যাঁ ভাই, ভাই সাইটে, পারা পারবো। যাবে। অভিকর্ষ ত্বরণের নির্ণয়ের সূত্র কি? জি ইজ জি ইজ ইকুয়াল টু, ইকুয়াল টু GM/R+H² R+H²। ভাই আরেকটা সূত্র দিয়ে বলা যায় না? হ্যাঁ বলো। এটা 1 - 2R/R+H। হ্যাঁ অবশ্যই বলা যায়, ওয়ান করতে মাইনাস পারবা। টু এইচ আচ্ছা টু করতে এইচ পারবা। বাই আর। আচ্ছা হইলো হইলো, বুঝতে পারছো। তাহলে এটা দিয়ে করতে পারবা, কোনো সমস্যা নাই। আচ্ছা, হ্যাঁ তারপর কি উচ্চতা বেশি বলছে? হয়ে যায় না? হ্যাঁ উচ্চতা বেশি হয়ে যাবে, এই জন্য সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে যে G' কি, তোমার এইটা এই হিসাব করা না, তোমার R/R+H² এইটা দিয়ে করা। এটা করাই ভালো, ওইটা ঠিক আমার আছে, একটু। এটা করাটা বেস্ট, জি ভাই এটা এটা করলেই বেস্ট। হয়ে গেল। আচ্ছা এই তো পারলা। তারপর কি বলছে, 5 কেজি ভরের বস্তুর জন্য পি এবং কিউ বিন্দুতে ওজনের তুলনা। তো পি এবং কিউ বিন্দুতে ওজনের তুলনা করতে পারবা। পি বিন্দুতে ওজন কি হবে, পৃথিবীর পৃষ্ঠের সমান, আর কিউ বিন্দুতে ওজন হবে কত, জি এর মান হিসাব করে 5 দ্বারা গুণ করে দিবা। ও পি হয়তো বিন্দু কিন্তু এ, এইটা, কোনো পি এখন না বিন্দু, ভাই। পি বিন্দু হচ্ছে এইটা, সরি সরি, পি বিন্দু পৃথিবী পৃষ্ঠ না, পি বিন্দু হচ্ছে এইটা, আর কিউ বিন্দু হচ্ছে এইটা। মনে হয় তাও সমান পারা যাবে ভাই, কেন্দ্র হ্যাঁ থেকে হ্যাঁ দূরত্ব বের করতে হবে না? হ্যাঁ, কেন্দ্র থেকে দূরত্ব বের করে দুইটা জি' বের করবা, একটা কি গভীরতায় বের করবা আর একটা কি উচ্চতায় বের করবা। ঠিক জি ভাই। আছে, তারপর দুইটার ওজন বের করবা, তাহলে পারা যাবে। তারপর আমাদের কি বলছে, 60 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষ স্তরীয়নীয়ার মান পারা যাবে, সেম সূত্র, জি সব। ভাই খালি যাবে। কজ স্কয়ার জি কি ভাই হবে, যাবে। 60 ডিগ্রি। আচ্ছা তারপর কি বলছে, পৃথিবীর ঘূর্ণন বর্তমান ঘূর্ণনের চেয়ে যদি 10 গুণ বেশি হয়, তাহলে বিষুবীয় অঞ্চলের জি এর মান অর্ধেকে পরিণত হবে কিনা নির্ণয় করো। পারবা? ও জি ভাই এম এ এটা ড্যাশ আগে ইজ ইকুয়াল 10 পারবো। ইন্টু ওমেগা। ওমেগা তারপর ড্যাশের মান বের করতে হবে ভাই। রাইট, রাইট, বলি। ওমেগা, ওমেগা ড্যাশের মান নির্ণয় করতে হবে না, ওমেগা ড্যাশের মান তো অলরেডি জানো, সেটাকেই জাস্ট কি ওই করতে হবে, গুণ করতে হবে আর কি। আচ্ছা জি তারপর, ভাই। ভাই হ্যাঁ বলো। ভাই তাও দেখাই দিন এটা।
মানে বলতেছিল হচ্ছে ক্লাস কি মানে কতক্ষণ হবে আর? আর বেশিক্ষণ হবে না, আমি জাস্ট দেখাই দিব অঙ্কগুলো। আচ্ছা এটা পারবা, ওমেগা ড্যাশের মানটা কত ভাই ঘ হবে? নাম্বারটা একটু দেখাই দেন। আচ্ছা ওমেগা ড্যাশের মানটা হবে হচ্ছে ওমেগা ইন্টু 10। তাহলে ওমেগার মান প্রথমে বের করবা, ওমেগার মান কত, 2 পাই/টি, তাই না? হ্যাঁ। তাহলে সেখান থেকে তুমি কি করবা, ওমেগা ড্যাশের মান বের করতে পারবা না, যে 2 পাই/টি ইন্টু 10। জি ভাই। তাহলে আমাদের এখন কি হবে, ওমেগা স্কোয়ার, তারপর কি হবে তোমার কজ আর স্কোয়ার আর ল্যামডা, কল স্কোয়ার আলফা। মানে জি ড্যাশ ইজিক্যাল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, মানে ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, তাই না, এরকম না? হ্যাঁ সরি, জি ওমেগা হ্যাঁ স্কোয়ার কজ স্কোয়ার ল্যামডা, এর সাথে কি আর ভাই। গুণ আর ছিল? আর আর একটা গুণ ছিল, আর তাই না? জি ভাই, আর আর তো গুণ কোন ছিল। ছিল? হ্যাঁ। জি। তাহলে এখন আমাদের কি, কজ স্কয়ার ল্যামডা সমান সমান 1 বিষুবীয় অঞ্চলের জন্য, তাহলে বাদ। আর এই জি ভাই ওমেগার ভ্যালু, বুঝছি ভাই। যেটা নতুন ওমেগার ভ্যালু আছে যেটা, সেটা বসাবা। তারপর তুমি এখান থেকে জাস্ট হিসাব করবা। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ইয়েস ভাই বুঝছি ভাই। আচ্ছা তাহলে নেক্সট কি বলছে, পৃথিবীর ভর ও ব্যাসার্ধ দেওয়া আছে, পৃথিবী পৃষ্ঠ থেকে এত কিলোমিটার দূরে একটা উপগ্রহ আবর্তনশীল। একজন নভোচারী মনে করে উপগ্রহটি আরো এত কিলোমিটার দূরত্বে সরালে এর বেগ অর্ধেক হবে। ভাই 2 লাখ 22,200। হ্যাঁ, এটা ওরে বাবা, 22টা এটা আসলে হবে এত এত হবে না তো, এটা আসলে দুই বাইশ হাজার হাজার দুইশো হবে। হ্যাঁ, 22,200 হবে। ঠিক আছে, এটা 22,200 হওয়ার কথা। এত কিলোমিটার সরালে বেগ অর্ধেক হবে কিনা, তো পারবা? দুই ভি হাজার এর মান দুইশো তো দিয়ে দিন। পারোই। জি জি, আর বুদ্ধি দিল। প্রাথমিক অবস্থানে মহাকর্ষের জন্য বিভব, বিভব নির্ণয় করতে পারবা? বিভব কত হবে? ভাই পারবো। মাইনাস। কিভাবে করা যাবে ইনশাল্লাহ। পারা যাবে, তাহলে পারা গেলে গুড। তাহলে এখান থেকে কি করবা, বেগের তুলনা করবা আর মহাকর্ষীয় বিভব নির্ণয় করবা। তারপর কি বলছে, একটা উপগ্রহ পৃথিবীকে 12 ঘন্টায় পরিভ্রমণ করতে পারে। তাহলে পৃথিবী কেন্দ্র থেকে উপগ্রহটি কত উচ্চতায় ছিল, পারা যাবে? তো এই জি। জি ভাই পারা আর যাবে। তারপর কি বলছে, উপগ্রহটিকে কত বেগ প্রদান করলে তা ভূস্থির উপগ্রহ প্রদান হবে। তাহলে ভূস্থির উপগ্রহ যাইতে গেলে তাকে কি করা লাগবে, কি কি এর মানে কাইনেটিক। 24 ঘন্টা? হ্যাঁ, টি এর মান 24 ঘন্টায় নিয়ে যাইতে হবে। তাহলে জি। অতটুকু হাইটে উঠতে গেলে তোমার প্রাথমিক অবস্থায় তার যা বিভব আছে, এটা পৃথিবী পৃষ্ঠ, এই অবস্থায় তার কি একটা বিভব আছে না? আর এই অবস্থায় নিয়ে জি ভাই যাইতে আছে। গেলে, ধরো এই অবস্থায় টি ইজিক্যাল টু 24 ঘন্টায় নিয়ে যাইতে গেলে তার আরেকটা বিভব হবে আমাদের V2। তাহলে এই V2 - V1 এটা কি হবে, ডেল ভি। তাহলে এই ডেল ভি সমান সমান কি হবে, ½ mv², মানে ডেল ভি ইজিক্যাল টু হাফ অফ ভি স্কোয়ার হবে। সেখান থেকে ভি এর মান হিসাব করতে হবে, অর্থাৎ এত পরিমাণ তাকে ভেলোসিটি দিতে হবে। কথা কি বুঝছো নাকি বুঝো নাই? ইয়েস ভাই বুঝছি। আচ্ছা এটা ভাই, কিন্তু একটু কঠিন, আমি এটা কিন্তু কঠিন। ভাই এটা এইচডব্লিউ ভাই আমি থাকবে। এই সবগুলোই তো এইচডাব্লিউ, আমি কি এমনি এমনি স্লাইড দিই নাকি, ক্লাস স্লাইড দিই নাকি? হ্যাঁ, বলো কে কে ভাই যেন কি বলতে বুঝ- চাচ্ছিলা? ভাই হচ্ছে এই যে আমি যদি এখানে টি ইজ ইকুয়াল টু 2 পাই রুট ওভার হচ্ছে আর প্লাস এইচ ডিভাইড বাই ভি দিয়ে করি তাহলে তো হবে। করতে পারো, কিন্তু সেখানে ভি আবার বিয়োগ করতে, মানে ওখানে তো বলছে যে অলরেডি একটা হাইটে আছে, বুঝছো? অলরেডি একটা হাইট আছে, সেখান থেকে আরেকটা হাইটে উঠাতে হবে, বুঝছো না? ও আচ্ছা, এখানে তো বলছে উচ্চতার পরিবর্তন না করে। আচ্ছা এটা তোমরা আগে ট্রাই করিও, এটা যদি না পারো আমি করে দিবনি, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাক, এটা না পারলে আমি করে দিবনি। আচ্ছা আজকে আমাদের এই পর্যন্তই থাক, আমরা অলরেডি 1 ঘন্টা 10 মিনিট পার করে ফেলছি। আমরা ভাই আজকে আর এই পর্যন্তই কিছু রাখি। ম্যাথ আছে? আরো কিছু ম্যাথ মনে হয় ছিল, এগুলো পারবা তোমরা, আশা করি যে পারবা। আমি ইঞ্জিনিয়ারিং প্রবলেম এগুলো তো সলভ বোর্ডের করাই। ম্যাথ। হ্যাঁ, বোর্ডের ম্যাথ তোমরা একটু দেখো, না পারলে আমাকে জানাও। এই 3টাই ম্যাথ ছিল, আশা করি তোমরা পারবা। ঠিক আছে, এই ম্যাথগুলো মানে ওই সেম, জি এর ভ্যালু কি কি ইন্টারচেঞ্জ হবে, গভীরতায় কেমন হবে আর উচ্চতায় কেমন হবে, সেগুলোর ম্যাথ। আশা করি পারবা এগুলো। তারপর আরেকটা ম্যাথ আছে, মহাকর্ষীয় প্রাবল্য নির্ণয় করা, কোথায় গতিশক্তির এগুলো বেশি দেখছি প্রয়োজন। বোর্ডের এগুলো ম্যাথ। আশা করি তোমরা পারবা। তো এগুলো শেষ করো। আর কালকের কুইজ ভালো মতো দাও। সেন্ট জোসেফের কবে কুইজ? ভাই আমাদের হচ্ছে কলেজ অফ হয়ে গেছে। ও হ্যাঁ, চেষ্টা করো যে এই মাসের মধ্যে আমরা সপ্তম আর অষ্টমটা শেষ করতে পারি কিনা। নবম হয়তোবা শেষ করতে পারবো না, সপ্তম অষ্টম শেষ করলে ভালোই হবে। আর আমরা এমনিতে আগায়ে আছি, এত টেনশন নিও না।
কেননা আমাদের তো ওইদিকে 10 আর 1 আমরা শেষ করে রাখছি, তো তোমাদের কলেজের আগেই জি আমরা ভাই শেষ ইনশাল্লাহ। করব। ঠিক আছে, তো ওই এতটুকু সপ্তম শিওর অধ্যায়টা থাকো। তো কি ছোট আছে? ছোট আছে, কিন্তু ওর মধ্যে অনেক টপিক আছে বুঝছো, মানে ওইগুলো একটু খুব ভালো মতো বুঝতে হবে। এই সপ্তম ভাই অধ্যায় থেকে। এই হচ্ছে হ্যাঁ বলো। সপ্তম অধ্যায়ে ভাই এই যে হচ্ছে মানে খুবই মানে মাথা আমার প্রচুর গুলা যায় ভাই, এই যে মানে পৃষ্ঠটানের যে বিষয়টা, তারপরে হুম। হলো এই যে দোলনকাল, হুম। তারপরে হচ্ছে ভাই এই যে মানে দূরত্বের যে পার্থক্য, মানে হুম। দৈর্ঘ্যের, হুম। এইগুলো খুবই মানে ভুল হয় ভাই। আচ্ছা দেখা যাক, আমি পড়াবো নি, দেখা যাক ভুল হয় কিনা। ঠিক আছে, জি ভাই। দেখা তো যাবে ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। আমরা দেখবো, তবে ষষ্ঠ অধ্যায়ের আরো কিছু ম্যাথ আমাদের প্র্যাকটিস করতে হবে। আমি ষষ্ঠ অধ্যায়ের আরো কিছু কঠিন কঠিন ম্যাথ ইনশাল্লাহ আমি রেখে দিব, স্লাইড তৈরি করে রাখবো। যা যা প্রবলেম হবে আমরা এই পুরো ফার্স্ট পেপার শেষ হওয়ার পর আমরা হচ্ছে রিভিশন দিব। তার আগে গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে এক্সাম হবে। ঠিক আছে, এক্সাম হচ্ছে 1 থেকে 5 উপর, এবং যে এক্সামে প্রথম হবা তার জন্য 50 টাকা থাকবে। কত টাকা থাকবে? 50 টাকা। বুঝতে পারছো? এই 1 থেকে 5-এর ভিতরে 5টা সৃজনশীল থাকবে, 5টা সিকিউ থাকবে, 40টা এমসিকিউ থাকবে। পরীক্ষা ভাই কবে হবে? পরীক্ষা 90 মার্কের, হ্যাঁ। আচ্ছা আমি বলি, সবই বলি, 90 মার্কের এক্সাম হবে। এবং শুধুমাত্র তোমাদের না, আমার অফলাইনে আরো 4টা স্টুডেন্ট আছে। তো তোমরা 7 জন, আর 7 জন না তো, তোমরা মনে হয় 8-9 জন আর কি। যাই হোক, গুণী দেখতে হবে। তো তোমরা 8-9 জন, আর ওরা 4 জন। এই 13 জনের মধ্যে আমি দেখবো কে ভালো করো। তবে পরীক্ষা দেওয়ার টাইম কেমন হবে? জুমে আসবা, কলে, একদম ভিডিও কলে, একদম কি করবা, টেবিলটা পুরোপুরি যেন দেখা যায় এমন জায়গায় বসে তারপর এক্সাম দিবা। কথা কি বুঝতে পারছো? এখানে কোনো 2 নাম্বারই ভাই চলবে বুঝতে না। পারছি, জি ভাইয়া, অলিম্পিয়াডের কিন্তু ভাইয়া পরীক্ষা কবে হবে? পরীক্ষা হবে কবে সেটাই হচ্ছে কথা, পরীক্ষা কবে দিতে পারবেন আপনারা বলেন? কয়দিন টাইম ঈদের লাগবে? পর। এই একবারে ঈদের পর বাপরে। স্যার। ঈদের পর তো অবশ্যই না, ঈদের পর তো অবশ্যই। না কলেজ বন্ধ ভাইয়া, কবে? কলেজ বন্ধ কবে? 15 তারিখের দিকে দেন। আচ্ছা 15 তারিখ। 15 তারিখে উনি যেহেতু 15 তারিখ বললো, তাহলে আমরা একটা কাজ করি। আমরা হচ্ছে এই দেখো তো শুক্রবার, নেক্সট শুক্রবার কবে? এই 15 তারিখের আশেপাশে শুক্রবার কবে? এবং ভাই এই মাঝখানে পরীক্ষা তো আমাদের কুইজ থাকে, অত এই শুক্রবার হচ্ছে প্রিপারেশন নিতে পারবো 13 তারিখে। কত তারিখে? 13? 13 তারিখে শুক্রবার। 13 তারিখ। হ্যাঁ। আচ্ছা 13 তারিখে দেখবা কলেজ তোমাদের ছুটি হয়ে যাবে, বুঝছো? তোমাদের যে যেই কলেজে পড়ো 13 তারিখের মধ্যে ছুটি হয়ে যাবে। এবং 13 তারিখে আমার মনে হয় ফেস্ট আছে জেলা স্কুলে। জেলা স্কুলে একটা ভাই ডিবেট 13 তারিখে কম্পিটিশন হচ্ছে আছে। বাসায়, আমি মানে বাসায় যাচ্ছি ভাই। ভাই আচ্ছা শোনো। টিকিট কাটা হয়ে গেছে ভাই। আচ্ছা শোনো, আমি তোমাদের বলি তাহলে, 13 থেকে 15-র মধ্যে, 13 থেকে 15-এর মধ্যে প্রতিদিনই তোমাদের ছুটি থাকবে। সব পড়াটরা সবকিছু বন্ধ থাকবে। 17 তারিখ মনে হয় ঈদ। 23 রোজা বা 24 রোজা হবে। এই এক্সামটা কেন নিব জানো? তোমাদের একটা ঝালাই হয়। ঠিক আছে। ভাই আর তাহলে এখানে ঈদের আগে পরীক্ষা হবে? অবশ্যই ঈদের আগে পরীক্ষা হবে। আন্দোলন হয় ঈদের পরে। আমরা তো আন্দোলন করছি না, আমরা পরীক্ষা দিচ্ছি। ঠিক আছে। তাহলে কি হবে, 13 থেকে 15 তারিখের মধ্যেই এক্সাম হবে। প্রিপারেশন নিয়ে ফেলো, খুব হার্ড কোশ্চেন হবে না, আবার খুব সহজ কোশ্চেন হবে না, একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। তো স্ট্যান্ডার্ড কোশ্চেন মানে হচ্ছে বোর্ড কোশ্চেনের থেকে আরেকটু স্ট্যান্ডার্ড আমি করব। কোশ্চেন আমি নিজে বানাচ্ছি, মানে যেহেতু 13 জনকে পরীক্ষা নিব, সবাইকে, আমার সব অফলাইন স্টুডেন্টের সবার 1 থেকে 5 অধ্যায় কমপ্লিট, ইন্টার ফার্স্ট ইয়ারে যারা পড়ে, তাহলে সবার জন্যই এই এক্সাম হচ্ছে। তো তোমরা খুব ভালো মতো একটু প্রিপারেশন নিয়ে রাখো। এতে যা লাভ হবে সেটা হচ্ছে আগে যা যা পড়ছো সবকিছু তোমার নিজের রিভিশন হয়ে যাবে। বুঝছো? আর আমার কথা হচ্ছে যে তোমরা বাকি সব সাবজেক্টে ফেল করো, ডাজেন্ট ম্যাটার, কিন্তু ফিজিক্সে তোমার কলেজে তুমি বেস্ট হও। বুঝা কি গেছে? বাকি সব সাবজেক্টে ফেল করো, আমার কোনো সমস্যা নাই। তাহলে লাভ কি? কিন্তু লাভ লাভ হচ্ছে যে তুমি ভাই, মানে এটার কথা, এটা তো লাভ না, কথার মাত্রিকে লাভ না। পদার্থবিদ হতে পারবা। এটা কথার মাত্রিকে লাভ না। লাভটা ভাইয়া, হচ্ছে এটা যে যেটা আমি ভালো মতো পড়াচ্ছি, বা যেটা তোমার কাছে ভালো মতো রিসোর্স আছে, সেটা তুমি সর্বোচ্চ ব্যবহার করতে পারো কিনা। অন্যান্য সাবজেক্টে তুমি বলতে পারো যে ভাই ম্যাথ ভালো টিচার পাচ্ছি না, কেমিস্ট্রি ভালো টিচার পাচ্ছি না। তো এরকম অনেক রকম তোমরা কথাবার্তা বলতে পারো। তো এই কথা তো আর ফিজিক্সের ক্ষেত্রে বলতে পারবে না। এই জন্য ফিজিক্সের ক্ষেত্রে কি করবা? অবশ্যই অবশ্যই যতটুকু রিসোর্স তুমি পাচ্ছ সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো। আর আমি কোয়াইট সরি, আমার আসলে এত পরিমাণ চাপ থাকে বুঝছো, রেকর্ডিং